এই রাফি, তুমি কি চোখে দেখো না আমার বইটাতে পানি পড়ে গেছে? ও, এটা তো বিশাল ক্ষতি হয়ে গেল, তাই না? একটা বইতেই এত রাগ। বইয়ের দাম বুঝবে তুমি? কাদা পানি মাখানো ছেলেরা বইয়ের কদর কি বুঝবে? ও, তো এখন আমি কাদা পানির ছেলে হয়ে গেলাম? তুমি কি ভুলে গেছো আমি তোমার খালাতো ভাই? হ্যাঁ, দুঃখজনকভাবে তাই। হাহাহা, দুঃখ পাওয়ার কিছু নেই। আমিও খুব আফসোস করি যে তুমি আমার সিনিয়র আপু। গ্রামে এই ছোট্ট স্কুলে সাইমা আর রাফি একসঙ্গে পড়ল। সম্পর্কটা একেবারে ছড়াই আগুনের ফুলকি। দুজনেই একে অপরকে সহ্য করতে পারে না। ঝগড়ায় যেন ওদের নিত্যদিনের কাজ। আজও তেমনই এক ঝগড়া চলছে। রাফি ইচ্ছে করেই ওর পানির বোতল সাইমার বইয়ের পাশে খুলে রেখেছিল, যাতে একটু পানি পড়ে যায়, কারণ ও জানে এতে সাইমা চিৎকার করবে, রেগে যাবে, আরও মজা দেখতে পারবে। তুমি আমার জীবনটা নরক বানিয়ে দিয়েছো রাফি। ধন্যবাদ, এটাও একটা প্রতিভা, বুঝলে? সাইমা গজগজ করতে করতে বইটা মুছতে লাগলো, আর রাফি মিটিমিটি হাসতে লাগলো। ওদের এই খুনসুটি দেখে আশপাশের বন্ধুরাও মজা পায়, কিন্তু কেউ জানে না এই ঝগড়ার পেছনে একটা অন্যরকম অনুভূতি জমতে শুরু করেছে, যেটা রাফিও টের পাচ্ছে না, আর সাইমা তো একেবারেই মানতে চাইবে না। তুমি একটা অসহ্য, সারাদিন শুধু আমাকে নিয়ে মজা পাও। সত্যি বলতে তোমাকে না দেখলে আমার দিনটাই ভালো যায় না। কি? হ্যাঁ, তুমি যে রেগে যাও সেই এক্সপ্রেশনটা খুব সুন্দর লাগে। সাইমা অবাক হয়ে রাফির দিকে তাকিয়ে রইল। ওর খালাতো ভাই যে এই ধরনের কথা বলবে সেটা আশা করেনি। রাফি কি মজা করছে নাকি সত্যি কিছু বলতে চাইছে সে বুঝতে পারছিল না। তুমি আমার সঙ্গে ফ্লার্ট করছো? আহা, আপু বলে ডাকি না তোমাকে? সিনিয়র আপুর সঙ্গে ফ্লার্ট করতে নেই। তুই একটা নালায়েক। রাফির দুষ্টামি থামছে না, আর সাইমার রাগও বাড়ছে। ও উঠে চলে যাচ্ছিল, কিন্তু হঠাৎ পা পিছলে পড়ে যাচ্ছিল। আহ! ঠিক তখনই রাফির সামনে এসে ওকে ধরে ফেল। সাইমার শরীর রাফি বুকের সাথে লেগে গেল। চোখের সামনে ওর মুখ এত কাছে, এক মুহূর্তের জন্য দুজনের চোখ আটকে গেল একে অপরের দিকে। সাবধান, আমার হাত ছাড়ো। যদি আবার পড়ে যাও। আমার দরকার নেই তোমার সাহায্য। সাইমার আগে গজগজ করতে করতে চলে গেল, কিন্তু রাফি ওর হাতের স্পর্শ এখনো অনুভব করতে পারছিল। এই অনুভূতি কেমন যেন নতুন লাগছে, আর সাইমার মনের মধ্যেও যেন অদ্ভুত কিছু একটা কাজ করছিল, যা সে নিজেও বুঝতে পারছিল না। তুমি আবার আমার সামনে কেন? তোমার সামনে আসতে কি আলাদা পারমিশন লাগে? অবশ্যই লাগে। ও, তাহলে অনুমতি চাইছি আপু, আমার সামনে আসার অনুমতি দেবেন? উফ, তুই একটা বিশাল বিরক্তিকর মানুষ। বিকেলবেলা গ্রামের মেঠো পথ ধরে হাঁটছিল সাইমা। স্কুল ছুটি হয়েছে, কিন্তু আজ ওর মন ভালো নেই। মাথায় ঘুরপাক খাচ্ছে সকালের ঘটে যাওয়া ঘটনা। রাফি কেন এমন করে? কেন বারবার ওর সামনে আসে? কেন এত দুষ্টামি করে? এমন সময় পেছন থেকে রাফির গলা শোনা গেল। তুমি এত মন খারাপ করে হাঁটছো কেন? তুমি আমার পিছু নিচ্ছ? না, আমি তোমার নিরাপত্তা রক্ষক। আমার কোনো নিরাপত্তার দরকার নেই। সাইমার আগে গজগজ করতে করতে হাঁটতে লাগলো, কিন্তু রাফি তখনও পাশে ছিল। হঠাৎ ওর পায়ের নিচে একটা গর্ত পড়ায় পা মচকে গেল, আরও কেঁপে উঠল। আহ! রাফি সঙ্গে সঙ্গে ওকে ধরে ফেলো। সাইমা চোখ বড় বড় করে তাকিয়ে আছে রাফির দিকে। ও দুহাত শক্ত করে ওর কোমরের চারপাশে রাখা, যেন কাউকে হারানোর ভয় পাচ্ছে। সব সময় এত রাগ করে থাকো কেন? ছাড়ো আমাকে। না ছাড়লে কি করবে তুমি? রাফি হঠাৎ একদমই কাছে ঝুঁকে এলো, এতটাই কাছে যে সাইমার গাল স্পর্শ করার মতো অবস্থা। তোমাকে ভয় দেখাতে মজা লাগে? সাইমার মুখ লাল হয়ে উঠল। এক মুহূর্তের জন্য ও নিজের ভেতরে একটা অন্যরকম কাঁপুনি অনুভব করলো, কিন্তু পরের মুহূর্তে ও জোরে ধাক্কা দিয়ে রাফিকে সরিয়ে নিল। তুমি একটা পাগল। আর তুমি খুব সুন্দর যখন লজ্জা পাও। সাইমার আগে এক দৌড়ে চলে গেল, কিন্তু ও বুঝতে পারল আজকের স্পর্শটা কিছুতেই ভুলতে পারছে না। আর রাফি সে শুধু মুচকি হেসে দাঁড়িয়ে রইল, যেন তার উদ্দেশ্য সফল। তুমি কি আমার পিছু নেওয়া শুরু করেছো নাকি? আরে না, আমি যেখানে যাই দেখি তুমি সেখানেই। তাহলে কি তুমি আমার পিছু নিচ্ছ? কি আজে বাজে কথা। তাহলে এমন কেন হয়? আমি যেদিকে যাই সেদিকেই তোমাকে পাই। শোনো, একদম আর এইসব কথা বলবা না। বিকেলে নরম রোদ মাটির পথে
উপর পড়ে আছে। সাইমা হাঁটছিল একা একা, কিন্তু কিছুতেই মাথা থেকে রাফির কথা সরতে পারছিল না। ওর ধরা, ওর সেই চোখের চাহনি, অজানা এক অনুভূতি ওর ভিতর দোলা দিচ্ছিল। হঠাৎ পিছন থেকে কে যেন আস্তে করে ওর হাত ধরল। সাইমা চমকে গিয়ে পেছনে তাকালো। তুমি? আমি। হাত ছাড়ো। যদি না ছাড়ি? তাহলে তুমি কি করবে? ধপ করে চুপ মেরে গেল। রাফির চোখের দিকে তাকিয়ে মনে হচ্ছিল কোনো কিছুতেই আটকে গেছে। ওর বুক ধকধক করছিল। তোমার গালটা আজ একটু বেশি লাল লাগছে। রাফি হেসে ছেড়ে দিল ওর হাত, কিন্তু যাওয়ার আগে সাইমার কপালের সামনে থেকে কিছু চুল সরিয়ে দিয়ে ফিসফিস করে বলল, রাগ করলে আরো সুন্দর লাগো জানো। সাইমা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল, আর রাফি হেসে চলে গেল। কিন্তু তার ছোঁয়া, তার কথাগুলো সবই যেন সাইমার হৃদয়ের কোথাও নরম হয়ে মিশে যাচ্ছিল। তুমি কি ইচ্ছে করেই আমার সামনে এসে দাঁড়াও? ইচ্ছা করে না, তবে মনে হয় ভাগ্যই আমাদের বারবার মুখোমুখি করছে। ভাগ্য না, তুমি ইচ্ছে করে এসব করো। সত্যি বলছি, আমি কিছু করিনি। তবে যদি আমার সামনে আসতে তোমার ভালো লাগে তাহলে আমি কিছু বলবো না। তুমি নিজেকে কি মনে করো? তোমার প্রেমিক। কি? বিকালবেলা গ্রামের রাস্তা ধরে হাঁটছিল সাইমা, কিন্তু আজকের সন্ধ্যাটা একটু অন্যরকম লাগছে। মনে হচ্ছে বাতাসটা একটু বেশি ঠান্ডা, কিংবা হয়তো তার নিজের শরীরে কেমন যেন শিহরণ জাগছে। কারণটা হয়তো রাফি। সকাল থেকে ওর বারবার রাফির সাথে দেখা হয়ে যাচ্ছে, কখনো রাস্তায়, কখনো কলেজে, কখনো বা গ্রামের বাজারে। যেন ছেলেটা ওর চারপাশে একটা অদৃশ্য বলই তৈরি করেছে। ভাবতে ভাবতে সাইমা একটা পুকুর পাড়ে এসে বসলো। জলের আয়নায় নিজের মুখ দেখে যেন মনে হলো সে আগের মতো নেই। তার চোখে এক অদ্ভুত অনুভূতি খেলা করছে। তুমি কি নিজের প্রতিচ্ছবি দেখছো, নাকি আমাকে মনে করছো? তুমি আবার? কিউট রিয়াকশন। তোমার ভয় পাওয়া মুখটা একদম দারুণ লাগে। আমি ভয় পাইনি। তাহলে লজ্জা পেয়েছো? তুমি একটা পাগল। সাইমা উঠে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু হঠাৎ পা পিছলে গেল। একটা ছোট চিৎকার করে পানিতে পড়ে যাওয়ার আগে শক্ত একটা হাত ওর কোমর জড়িয়ে ধরলো। চোখ খুলে দেখে ওর শরীর রাফির হাতে বন্দী। রাফি ওকে শক্ত করে ধরে রেখেছে, যেন একটা আঁকড়ে ধরার জায়গা খুঁজছে। আমি জানতাম তুমি এভাবে ধপ করে পড়বে। আরো আমাকে। কিন্তু আমার তো ভালো লাগছে। তুমি এমন করছো কেন? কারণ আমি দেখতে চাই তোমার মুখের লালচে আভাটা কতটা সুন্দর হয়। সাইমা কিছু বলার আগেই রাফি ওকে আস্তে করে চেয়ে দিল, কিন্তু সেই মুহূর্তটা যেন ওর মনে গভীর দাগ কেটে গেল। রাফি কিছু না বলে চলে গেল, কিন্তু সাইমা অনুভব করলো তার হৃদয়ের গতি এখনো স্বাভাবিক হয়নি। এটা কি রাগ নাকি অন্য কিছু, সাইমা ঠিক জানে না। তবে এটুকু জানে, রাফি ওর জীবনে ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে, হয়তো অজান্তেই। তুমি কি আমাকে ইচ্ছে করে বিরক্ত করছো? আমি তো কিছুই করিনি, তুমি নিজেই তো সব জায়গায় আমাকে খুঁজে পাও। বাজে কথা বলো না। আমি কেন তোমাকে খুঁজে পাবো? তাহলে তোমার এই লালচে মুখের কারণটা কি? তুমি একটা পাগল। গ্রামের মেঠো পথ ধরে সাইমার আগে গজগজ করতে করতে হাঁটছিল, কিন্তু তার মনের মধ্যে কেমন যেন এক অদ্ভুত শিহরণ কাজ করছিল। আজ রাফি তাকে এত কাছে টেনেছিল, তার স্পর্শ, তার সেই দুষ্টু হাসিটা, সবকিছু যেন মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। বিকেলবেলা নরম বাতাস বইছে, আশপাশের ফসলের ক্ষেত, ঝিরিঝিরে বাতাসে শব্দ হচ্ছে। সাইমা একলা হাঁটছিল, কিন্তু পেছন থেকে পরিচিত একটা কণ্ঠ শুনে থমকে দাঁড়ালো। আবারও একা? তুমি আবার এসেছো? তোমার সাথে দেখা হওয়াটা এখন আমার অভ্যাস হয়ে গেছে। আমি কিন্তু তোমার সাথে কথা বলতে চাই না। তাহলে তুমি থেমে গেলে কেন? সাইমা বুঝতে পারলো সে অজান্তে দাঁড়িয়ে গেছে। রাফির কথার উত্তর খুঁজে পাচ্ছিল না সে। তুমি এত কাছে এসো না। কেন, ভয় পাচ্ছ? না। তাহলে তুমি কাঁপছো কেন? রাফির এত কাছে আসা, ওর গভীর চাহনি সাইমার বুকের ভেতর যেন ধুকপুক বেড়ে যাচ্ছিল। সে কিছুতেই স্বাভাবিক হতে পারছিল না। দূর হও তো এখান থেকে। আমি চলে যাব যদি তুমি সত্যি চাও। রাফি একটু পেছনে সরে গেল, কিন্তু যাওয়ার আগে খুব আস্তে করে সাইমার কানের কাছে ফিসফিস করে বলল, আমি জানি তুমি আমাকে সহ্য করতে পারো না, কিন্তু এটা মানতে পারো। মানতে পারি মানে? তুমি আমাকে অপছন্দ করো, কিন্তু আমার স্পর্শে তোমার শিহরণ জাগে কেন?
সাইমা হতভম্ব হয়ে গেল, কি বলবে বুঝতে পারছিল না। সত্যি কি তার মনে কিছু হচ্ছে, নাকি এই ছেলেটা ইচ্ছে করে ওকে কনফিউজড করছে। রাফি কিছু না বলে চলে গেল, কিন্তু সাইমার হৃদয়ের মধ্যে তার কথাগুলো গেঁথে রইল। রাতের ঘুমটা যে আজ ভালো হবে না সেটা বুঝতে পারল সাইমা। তুমি কি আজকাল ইচ্ছে করে সামনে আসো? কপাল খারাপ হলে তো যাই হোক। আমি বলেছি না আমাকে বিরক্ত করো না। আমি যদি না শুনি? বিকেলের পড়ন্ত রোদ মাটিতে একটা ঝলমলে সোনালি আভা তৈরি করেছে। ধানক্ষেতের পাশে মাটির রাস্তা ধরে সাইমা হাঁটছিল, কিন্তু রাফি তার ঠিক পিছু নিয়েছে। সাইমার মনে রাগ থাকলেও কোথাও যেন একটা লুকানো উত্তেজনাও ছিল। তুমি আমাকে কি পছন্দ করো? তুমি কি জানতে চাও? না মানে। তবে শুনো, আমি তোমাকে পছন্দ করি না। কি? কারণ আমি তোমাকে ভালোবাসি। মুহূর্তের মধ্যে যেন বাতাসও থমকে গেল। সাইমা কিছু বলার আগে রাফি খুব আস্তে করে তার হাতটা ধরল। সাইমার শরীর যেন কেঁপে উঠল। হাত ছাড়ো। চাইলে ছাড়বো, কিন্তু সত্যিটা কি তুমি অস্বীকার করতে পারবে? কোন সত্যি? আমার ছোঁয়ায় তোমার গায়ে কাটা দেয় না? সাইমার মুখটা আরো লাল হয়ে গেল, মুখ ফিরিয়ে নিল, কিন্তু রাফি তার হাত ছাড়ল না। আমি আমি কিছু জানি না। তাহলে চোখে চোখ রেখে বলো, আমার উপস্থিতি তোমার কিছুই মনে করায় না? সাইমা কিছুক্ষণ চুপ করে রইল। রাফির চাহনি এত গভীর ছিল যে সে চোখ ফেরাতে পারছিল না। হঠাৎ করে বাতাসের ঝাপটা এসে সাইমার ওড়না উড়িয়ে দিল। রাফি তৎক্ষণাৎ ওড়নাটা ধরে ফেল, তারপর খুব আস্তে করে সেটা সাইমার গায়ে জড়িয়ে দিল। তুমি যতই আমাকে অস্বীকার করো, তোমার চোখ তোমার মনের কথা বলে দেয়। আমি সত্যিই কিছু জানি না। ঠিক আছে, তবে সময় নাও, আমি অপেক্ষা করব। রাফি ধীরে ধীরে পিছিয়ে গেল, কিন্তু তার কথাগুলো সাইমার হৃদয়ের মধ্যে দাগ কেটে গেল। সে কি সত্যি এই ছেলেটার প্রতি দুর্বল হয়ে পড়েছে? তুমি কি সত্যি এতটা পাগল? তোমার জন্য? হ্যাঁ, আমি পাগল। এসব নাটক আমার সামনে করতে আসবে না, বুঝেছো? নাটক নাকি সত্যি সেটা বুঝতে হলে তোমাকে আমার চোখের দিকে তাকাতে হবে। বিকালটা ধীরে ধীরে সন্ধ্যার পরিণত হচ্ছে। সাইমা এক হাতে ওড়নাটা ঠিক করছে, অন্য হাতে নার্ভাসভাবে চুলের গোছা পেঁচাচ্ছে। রাফি চোখ বন্ধ করে এমনভাবে তাকিয়ে আছে যেন তার চাওটা পরিষ্কার ও সাইমাকে চায়, মন থেকে চায়। আমি তোমার এসব কথায় বিশ্বাস করি না। তাহলে এক কাজ করো, একদিন তোমার মনের কথা আমাকে বলো, আমি সরে যাব। মানে? যদি একদিন তোমার মনে হয় আমার কোনো অস্তিত্ব নেই তোমার জীবনে, তাহলে তুমি চোখে চোখ রেখে বলবে, রাফি, আমি তোমাকে চাই না। সাইমা এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। সে কি সত্যি কখনো এই কথাটা রাফির সামনে বলতে পারবে? ঠিক আছে, আমি একদিন বলবো। তাহলে আমি অপেক্ষায় থাকলাম, মিস সাইমা। রাফি হেঁটে চলে গেল, কিন্তু সাইমার হৃদয় অদ্ভুত এক অস্থিরতা রেখে গেল। কয়েকদিন পর গ্রামের রাস্তা ধরে সাইমা হাঁটছিল, তার মন অদ্ভুত এক অস্থিরতায় ভরা। রাফির কথাগুলো বারবার কানে বাজছিল। সে কি সত্যি ওকে পছন্দ করে? ঠিক তখনই সামনে থেকে রাফি এগিয়ে এলো। আছে একদম অন্যরকম লাগছে, গভীর চোখ, রহস্যময় হাসি। কেমন আছো? আমি ভালো আছি। তুমি কি আমাকে কিছু বলবে? কি মানে? তোমার মন কি আজ উত্তর দিতে চায়? আমার হৃদস্পন্দন দ্রুত হয়ে গেল। সে কি সত্যি বলতে পারবে আমি তোমাকে চাই না, নাকি তার মন অন্য কিছু বলছে? তুমি কেন বারবার আমার সামনে আসো? তোমার মনে আমার জন্য একটু জায়গা আছে কিনা সেটা জানার জন্য। তো আত্মবিশ্বাসী কেন? কারণ আমার বিশ্বাস তুমি নিজেই জানো না তুমি আমাকে কতটা অনুভব করো। সুন্দর মিষ্টি বাতাসে ধানক্ষেতের সবুজ গন্ধ। সাইমার বারবার চোখ সরিয়ে নেওয়াই চেষ্টা করছে, কিন্তু রাফির চাহনিতে যেন এক অদ্ভুত টান আছে। আমার এসব ভালো লাগে না, বুঝেছো? সত্যি? হ্যাঁ। তাহলে তুমি কেন বারবার আমার কথাগুলো মনে করো? সাইমা চমকে গেল। সত্যি তো, সে কি সত্যি রাফিকে এড়িয়ে যেতে পারছে? এই কদিনে সে নিজেও কেন রাফির কথাগুলো নিয়ে ভাবছে। পরের দিন সাইমা উঠোনে বসে চুল শুকাচ্ছিল। আচমকা একটা চিঠি এসে পড়ল তার হাতের কাছে। কি? চিঠির উপরে বড় করে লেখা, আমার অপেক্ষার শেষ কবে? এই ছেলেটা কি সত্যি আমাকে এতটা ভালোবাসে? তার ভিতরে যেন একটা অদ্ভুত অনুভূতি কাজ করছিল। ভালোবাসা কি আসলে এভাবে ধরা দেয়? রাতে আকাশে পূর্ণিমার আলো ছড়াচ্ছে। সাইমা বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে।
আর মনে মনে ভাবছে সে কি সত্যি রাফিকে একটা উত্তর দিতে পারবে নাকি তার মন এখনো দ্বিধাগ্রস্ত। তুমি যদি সত্যি আমাকে না চাও তাহলে কাল আমার সামনে দাঁড়িয়ে সেটা বলো। সাইমার হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠল। কাল কি সে সত্যি এই সিদ্ধান্ত নিতে পারবে নাকি তার মন অন্য কোনো পথে টেনে নিয়ে যাবে? সকাল থেকে সাইমার অস্থিরতা যেন বেড়ে চলেছে। রাফি তার সামনে দাঁড়িয়ে সব শুনতে চায়, অথচ সে নিজেই জানে না কি বলবে। তার কি সত্যি রাফিকে অপছন্দ নাকি সে নিজেকে ভুল বোঝাচ্ছে? বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রইল সাইমা। হঠাৎ করে তার মনে হলো সে কি রাফিকে হারাতে পারবে? কেন আমি বারবার ওর কথা ভাবছি? এটা কি ভালোবাসা? গ্রামের মেঠো পথ ধরে রাফি এগিয়ে আসছে, তার চোখে এক অদ্ভুত দৃঢ়তা। সে আজ সাইমার কাছ থেকে উত্তর নিয়েই ফিরবে। আজ বলবে সাইমা আমি তোমার জীবনে কিছু নাকি কিছুই না? রাফি, যদি সত্যি মনে হয় আমার কোনো জায়গা নেই তাহলে চোখে চোখ রেখে বলো আমি তোমাকে চাই না। সাইমার হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠল, হাতের তালু ঘামে ভিজে গেছে। সে কি সত্যি বলতে পারবে? রাফি আমি বলো সাইমা। মুহূর্তটা থমথমে হয়ে গেল, চারপাশে শুধু বাতাসের শব্দ। সাইমা মুখ খুলল কিন্তু কোনো শব্দ বের হলো না। সে কি সত্যি এই কথাটা বলতে পারবে? হঠাৎ করে একটা হালকা বাতাস এসে ওড়নাটা উড়িয়ে দিল। সাইমা দ্রুত ওড়না ধরে ফেল, আর রাফি সেই ফাঁকে আরো এক ধাপ এগিয়ে এসে ফিসফিস করে বলল, আমি জানতাম তুমি পারবে না, মানে? কারণ তুমি নিজেও জানো তোমার মনে আমার জন্য কিছু আছে। সাইমা কিছু বলতে গিয়েও থেমে গেল। রাফি সত্যি কি তার মনের কথা পড়ে ফেলেছে নাকি সে নিজেই নিজের অনুভূতি বুঝতে পারছে না? শুয়ে শুয়ে সাইমা মোবাইল হাতে নিয়ে বারবার মেসেজ লিখছে কিন্তু পাঠাতে পারছে না। ভেতরটা এলোমেলো হয়ে যাচ্ছে। রাফির মুখটা বারবার ভেসে উঠছে। এই অনুভূতিটাই কি প্রেম নাকি এটা কেবলমাত্র কিছু মুহূর্তের দুর্বলতা? অন্যদিকে রাফি নিজের ছাদে বসে আকাশের তারেগুলোর দিকে তাকিয়ে হাসছে। সে জানে সাইমা যতই অস্বীকার করুক তার মন তাকে কখনো মিথ্যা বলবে না। তোমার জবাব আমি পেয়ে গেছি সাইমা, শুধু তুমি এখনো সেটা মানতে পারছো না। এই রাত কি সত্যি একটা নতুন অনুভূতির সূচনা করবে নাকি এটাই হবে তাদের সম্পর্কে সবচেয়ে বড় মোড়? সকালে গ্রামের বাতাসে এক অন্যরকম স্নিগ্ধতা, পাখির কিচিমিচি, বাতাসে খড়ের গন্ধ আর উঠোনের নতুন করে ঝাড় দেওয়ার মাটি, সবকিছু মিলে একটা শান্ত পরিবেশ। কিন্তু সাইমার মনে অস্থিরতা। সে বারবার মোবাইলের স্ক্রিনের দিকে তাকাচ্ছে। গত রাতে রাফিকে একটা মেসেজ লিখেছিল কিন্তু পাঠায়নি। আজ সকালে উঠে প্রথম কাজ ছিল সেটা ডিলিট করে ফেলা। কিন্তু সত্যি কি সে রাফির কাছ থেকে দূরে থাকতে পারবে? কেন বারবার ওর কথাই মনে পড়ছে? আমি কি সত্যি ওকে? এদিকে রাফি একটু দূরে বাঁধঝাড়ের পাশে দাঁড়িয়ে সাইমাকে দেখছে। ওর মুখে এক অদ্ভুত মায়া। গতকাল সাইমার চোখের ভাষা সে স্পষ্ট বুঝতে পেরেছে কিন্তু মুখে শুনতে পায়নি। আজ সে স্পষ্ট উত্তর চাইবে। আর লুকোচুরি না সাইমা, আজ তোকে মুখ ফুটেই বলতে হবে। হঠাৎ করে একটা খাটিয়ে নিয়ে বাড়ির উঠোনে এসে বসলেন সাইমার মা। তিনি গম্ভীর কণ্ঠে ডাক দিলেন, সাইমা। সাইমা, এইদিকে আয় তো। হ্যাঁ মা, আসছি। তাড়াতাড়ি ওনা ঠিক করে মায়ের সামনে গিয়ে বসলো। মা কিছুটা গম্ভীর হয়ে আছেন দেখে সে কিছুটা চিন্তিত হয়ে গেল। তোর খালামণির ফোন এসেছিল সকালে। কেন মা? তোর জন্য একটা বিয়ের প্রস্তাব এসেছে। মুহূর্তের মধ্যে সাইমার বুকটা ধক করে উঠল। সে বোঝার আগে তার গলা শুকিয়ে গেল। কার সাথে? শহরে একটা ভালো ছেলে আছে, খালামণি খুব প্রশংসা করছিল। তোর বাবা চাইছে তুই একটু ভেবে দেখবি। সাইমার দৃষ্টি মুহূর্তে ঝাপসা হয়ে এলো। তার চোখের সামনে শুধু রাফির মুখটাই ভেসে উঠছে। এদিকে রাফি দূর থেকে সব শুনছিল। তার বুকের ভেতর মজুদ দিয়ে উঠল। সাইমাকে সত্যি অন্য কাউকে বিয়ে করবে? না, এটা হতে পারে না। রাফি দ্রুত সাইমার কাছে এগিয়ে গেল। সাইমা তখনও স্তব্ধ হয়ে বসে আছে। রাফি এক মুহূর্ত অপেক্ষা না করে সরাসরি বলে উঠল, সাইমা, আমাকে একবার জিজ্ঞেস করেছো তুমি আমি কি চাই? সাইমা হতভম্ব হয়ে তাকালো রাফির দিকে। এই প্রথম রাফির চোখে সে এতটা দৃঢ়তা দেখল। তার ভেতর যেন দ্বিধা আরো বেড়ে গেল। রাফি, আমি... না সাইমা, আর কোনো কিন্তু না, তুমি শুধু বলো তুমি কি আমাকে ভালোবাসো? মুহূর্তটা থমথমে হয়ে গেল। চারপাশে সব শব্দ থেমে গেছে। শুধু রাফির কঠিন চাহনি আর সাইমার কাঁপতে থাকা ঠোঁট। উঠোনে যেন থমথমে পরিবেশ।
রাফির কঠিন কণ্ঠস্বর সাইমার মনে সমস্ত দেওয়াল ভেঙে দিতে চাইছে। সে মুখ তুলে তাকালো রাফির দিকে, কিন্তু মুখ দিয়ে একটা শব্দ বের করতে পারছে না। রাফির প্রশ্নটা যেন সাইমাকে প্রচণ্ড চাপের মধ্যে ফেলে দিয়েছে। সে কি সত্যি মুখ ফুটে বলতে পারবে? রাফি, আমি তুমি আমাকে ভালোবাসো কি না সেটা বলার জন্য তোমাকে ভাবতে হবে কেন? উত্তরটা কি খুব কঠিন? সাইমা কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই তার মা কড়া গলায় বলেন, সাইমা, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? ঘরে আয়, তোর বাবার সাথে কথা বলতে হবে। সাইমা আর কিছু না বলে মাথা নিচু করে ঘরের দিকে হাঁটলো, কিন্তু যাওয়ার আগে এক মুহূর্তের জন্য রাফির দিকে তাকালো। সেই চোখের ভাষা কি রাফি বুঝতে পারলো? রাফি দাঁড়িয়ে রইল স্থির হয়ে। তার মনে হলো যদি আর সাইমা মুখ ফুটে কিছু না বলে তাহলে সে হয়তো চিরদিনের জন্য হারিয়ে যাবে। কিন্তু সে কি সত্যিই ওকে হারানোর জন্য তৈরি? না সাইমা, আজ আমি কিছুতেই হার মানব না। সন্ধ্যার সময় রাফি সাইমার ঘরের পাশে এসে দাঁড়ালো। সাইমা তখন জানালার পাশে বসেছিল একা, বাইরে তাকিয়ে আছে, কিন্তু চোখে একরাশ অস্থিরতা। সাইমা, সাইমা চমকে তাকালো, কিন্তু কোনো কথা বলল না। তোমার সাথে আমার একটা শেষ কথা বলা দরকার। রাফি, তুমি এইভাবে এসো না, কেউ দেখে ফেলবে। কেউ দেখলে কি হবে? আমার কাছে এখন সেটা কোনো ব্যাপার না। সাইমা কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর ধীরে ধীরে জানালার পাশে এসে দাঁড়ালো। তুমি কি বলতে চাও রাফি? আমি শুধু সত্যিটা শুনতে চাই। তুমি কি আমাকে ভালোবাসো? রাফি, এটা কি বলার মতো কথা? হ্যাঁ, বলার মতোই কথা, কারণ আমি তোমাকে ভালোবাসি সাইমা, এটা তোমার জানা উচিত। সাইমার বুক ধক করে উঠল। রাফি কখনোই এভাবে খোলাখুলি কিছু বলেনি, কিন্তু আজ সে সব দ্বিধা ভেঙে সামনে এসেছে। তুমি এইসব কথা কেন বলছো রাফি? কারণ আমি চাই না তোমাকে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দেওয়া হোক। আমি চাই তুমি শুধু আমার হও। কিছুক্ষণ নীরবতা, বাতাসে মৃদু শব্দ কানে আসছে। সাইমা জানে সে নিজেও রাফিকে ভালোবাসে, কিন্তু পরিবারের বাধা, সমাজের নিয়ম, এসবের চাপে সে কি সত্যি নিজের ভালোবাসার কথা স্বীকার করতে পারবে? সে একবার চোখ বন্ধ করলো, তারপর ধীরে ধীরে চোখ খুলে রাফির দিকে তাকিয়ে বলল, তুমি কি সত্যি মনে করো আমি তোমাকে ছাড়া থাকতে পারবো? রাফির চোখ আনন্দে চকচক করে উঠল। সাইমার কথাগুলো যেন তার হৃদয়ের সমস্ত শঙ্কা দূর করে দিল। তাহলে বলো সাইমা, তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, ভালোবাসি। রাফির ঠোঁটের কোণে একটা প্রশান্তির হাসি ফুটে উঠল। সারাদিন ধরে যে উত্তেজনা, যে দুশ্চিন্তা তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল, আজ সেসব শেষ। সাইমা তাকে ভালোবাসে, কিন্তু এই ভালোবাসার পথ কি এতই সহজ হবে? সমাজের চোখ, পরিবারের বাধা, এসব পার হয়ে কি তারা সত্যি এক হতে পারবে? রাফি আর সাইমার সম্পর্কের মোড় যেন অন্যদিকে নিচ্ছিল। তারা দুজনেই জানে ভালোবাসার কথা প্রকাশ করলেই সব সহজ হয়ে যাবে না। সমাজ, পরিবার, এদের হিসেবেও রাখতে হবে। তখন বেশ গভীর রাত। সাইমা জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। আর যেন আকাশের তারাগুলো তার মনের মতো উজ্জ্বল কিন্তু অস্থির। আমি কি সত্যি পারবো এই সম্পর্ক ধরে রাখতে? হঠাৎ ফোনের স্ক্রিনে আলো জ্বলে উঠল। রাফির নাম ভেসে উঠল স্ক্রিনে। রাফি, ঘুমাওনি এখনো? না, ঘুম আসছে না। আমি জানতাম তুমি আমার কথা ভেবে ঘুমাতে পারবে না। আহা, এত অহংকার করো কেন? অহংকার? এটা তো সত্যি কথা। রাফি, তুমি কি সত্যি আমাদের সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে চাও? এই প্রশ্ন কেন? আমাদের পরিবার মানবে তো? মানবে না তো কি হয়েছে? আমি তোমার হাত ধরেছি মানে ধরেছি। যত বাধাই আসুক, আমি তোমাকে ছাড়া অন্য কাউকে কল্পনা করতে পারি না। সাইমা একটু হাসলো, কিন্তু মনের মধ্যে ভয় কাজ করছিল। আমি চাই না আমাদের নিয়ে কেউ কটু কথা বলুক রাফি। আমরা নিজেদের ভালোবাসার কাছে সত্য থাকলেই হবে। বাকিরা কি বলবে সেটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। ফোনে ওপাশ থেকে রাফি দৃঢ় কণ্ঠ শুনে সাইমার মনে একটু হলেও ভরসা জন্মালো। কিন্তু এ সম্পর্কের পথে সত্যি কি বাধা আসবে না? পরের দিন সকালবেলা উঠোনে বসে সাইমার মা আর ফুপু গল্প করছিল। সাইমার কানে না শোনার ভান করে বসেছিল, কিন্তু কথাগুলো ঠিকই কানে আসছিল। মেয়ে বড় হয়েছে, এবার একটা ভালো সম্বন্ধ দেখে বিয়ে দিয়ে দিতে হবে। হ্যাঁ, আমিও তাই বলছি। ছেলে মেয়েকে বেশি স্বাধীনতা দিলে কিন্তু বিপদ হয়। সাইমার বুক কেঁপে উঠল। তার মা কি সত্যি তাকে বিয়ে দেওয়ার কথা ভাবছেন? সে তাড়াতাড়ি উঠে ঘরের দিকে যেতে লাগলো, কিন্তু হঠাৎ দরজার কাছে গিয়ে থমকে গেল। দরজার ওপাশে রাফি দাঁড়িয়েছিল। কি হয়েছে? মা নাকি আমার জন্য সম্বন্ধ দেখছে।
রাফির মুখে মুহূর্তের মধ্যেই গম্ভীর হয়ে গেল। তাহলে আমাদের কিছু একটা করতেই হবে। কি করতে চাও তুমি? তোমাকে আমার করে নিতে হবে সাইমা। রাফির কথাগুলো সাইমার মনে ধাক্কা দিল। তোমাকে আমার করে নিতে হবে, এই কথার মধ্যে এক ধরনের অধিকারবোধ ছিল, আমার একটা ভরসাও ছিল। কিন্তু এটা কি এত সহজ? সাইমা ভয়ে কিছু বলতে পারছিল না। তার শরীরটা হালকা কাঁপছিল। রাফি তার দিকে তাকিয়েছিল, চোখের ভেতরে একরাশ দৃঢ়তা। রাফি, এটা কি করে সম্ভব? আমার পরিবার তো কখনো মেনে নেবে না। আমি জানি সহজ হবে না, কিন্তু তুমি কি চাও আমাদের এই সম্পর্ক ভেঙে যাক? আমি চাই না তুমি অন্য কারো হয়ে যাও। রাফির কণ্ঠে এমন একটা আবেগ ছিল যা সাইমার হৃদয় নাড়িয়ে দিল। সে এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করল। সে কি সত্যি পরিবারকে অমান্য করতে পারবে? রাত গভীর হতে থাকলো। সাইমা বিছানায় শুয়ে, কিন্তু ঘুম আসছিল না। সে জানালার বাইরে তাকিয়েছিল। রাফির মুখটা বারবার মনে পড়ছিল। আমি কি সত্যি তাকে ভালোবাসি, নাকি এটা শুধুই একটা মোহ? তার বুকের ভেতর অজানা এক ভয় কাজ করছিল। এরকম পরিস্থিতির জন্য সে একদমই প্রস্তুত ছিল না। পরদিন সকালে সাইমা উঠোনে দাঁড়িয়েছিল। হঠাৎ সে দেখতে পেল রাফি তার দিকে তাকিয়ে আছে। তার চোখের ভাষাটা যেন কিছু বলতে চাইছে। তুমি এখানে কেন? তোমার সঙ্গে একটু কথা বলার ছিল। এখানে না, কেউ দেখলে সমস্যা হবে। তুমি আমার সাথে একটু বের হবে? সাইমার মন চাইল হ্যাঁ বলতে, কিন্তু ভয় কাজ করছিল। তবে রাফির চোখের মধ্যে যে টান ছিল তা উপেক্ষা করা তার পক্ষে সম্ভব হচ্ছিল না। কিছুক্ষণ পর তারা গ্রামের পাশের একটা নির্জন বাঁশবাগানে এসে দাঁড়ালো। বাতাসের মধ্যে শীতলতা আছে, কিন্তু তাদের শরীরের উত্তেজনা ততক্ষণে অন্যরকম হয়ে উঠেছে। সাইমা, তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? রাফি, আমি সত্যিটা বলো। সাইমা এত কাছ থেকে রাফির চোখের দিকে তাকালো। তার শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে উঠছিল। এক মুহূর্তের জন্য সব ভুলে গিয়ে সে ধীরে ধীরে বলল, হ্যাঁ ভালোবাসি। তাহলে ভয় পাও কেন? আমাদের পরিবার, সমাজ। সমাজ কি বলবে সেটা আমি পরোয়া করি না। আমি শুধু জানি তুমি আমার। রাফির কথাগুলো শুনে সাইমা যেন মুহূর্তের জন্য বাস্তবতা ভুলে গেল। তার বুক ধক করে উঠল। সে কিছু বলার আগে রাফি তার দু হাত ধরে কাছে টেনে নিল। রাফি, আমাকে বিশ্বাস করো সাইমা, আমি তোমাকে কখনো হারাতে দেব না। সাইমা তার বুকের ভেতর এক অজানা উত্তাপ অনুভব করলো। তার চোখের কোণে জল চিকচিক করছিল, কিন্তু সেটা আনন্দের নাকি ভয় থেকে সে বুঝতে পারছিল না। বাতাসের হালকা দোলার চারপাশের পাতাগুলো কাঁপছিল, কিন্তু তার চেয়েও বেশি কাঁপছিল সাইমার হৃদয়। সাইমার বুক ধকধক করছিল। রাফির হাতের স্পর্শ যেন তার শরীরের ভেতর এক অন্যরকম শিহরণ জাগিয়ে তুলছিল। সে কি করবে কি বলবে বুঝতে পারছিল না। রাফি প্লিজ, কেউ দেখে ফেলবে। তাতে কি? তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, তোমার জন্য পাগল হয়ে গেছি। রাফির কথায় সাইমার চোখ বড় হয়ে গেল। এতদিন ধরে সে নিজেকে সংযত রাখার চেষ্টা করছিল, নিজেকে বোঝাচ্ছিল, কিন্তু আজ যেন সব বাঁধ ভেঙে যেতে চাইছে। সে ধীরে ধীরে পেছনে সরতে লাগলো, কিন্তু রাফির শক্ত হাত তার কোমর আঁকড়ে ধরল। রাফি, এটা ঠিক না। আমার দিকে তাকাও সাইমা, যদি বলো আমি সরে যাব। সাইমার দৃষ্টি ধীরে ধীরে রাফির চোখের দিকে উঠল। সেখানে ছিল এক অদ্ভুত আকর্ষণ, এক গভীর মায়া। আমি জানি না। সত্যি জানো না? সাইমা কিছু বলার আগে রাফি তার গাল ছুঁয়ে দিল। সেই স্পর্শে সে যেন বিদ্যুৎ অনুভব করল। তার দেহ অবশ হয়ে আসছিল, কিন্তু মনের ভেতর এক অনির্বাচনীয় অনুভূতি জন্ম নিচ্ছিল। কয়েক মুহূর্তের জন্য সময় যেন থমকে গেল। চারপাশে পাখির কিচিমিচির বাতাসে শস্য শব্দ, সব যেন মিলিয়ে গেল। রইল শুধু দুজন মানুষের নিঃশ্বাসের শব্দ। রাফি, যদি কেউ জেনে যায়? তাহলে সবাইকে জানিয়ে দেব আমি শুধু তোমার। সাইমার মুখের লালিমা আরও বেড়ে গেল। সে কিছু বলার আগে দূর থেকে একটা কণ্ঠ ভেসে এলো। এই রাফি, তুই এখানে কি করিস? দুজনই চমকে উঠল। আপা। সাইমার বড় আপা সামনের দিকে এগিয়ে আসছিল। তার চোখে সন্দেহের ছাপ স্পষ্ট। এখন কি হবে? সাইমা ও রাফি দুজনে হঠাৎ সামনে এসে দাঁড়িয়ে যাওয়া বড় আপাকে দেখে থমকে গেল। সন্ধ্যার আদো অন্ধকারে আপার চোখের দৃষ্টি ভয়ঙ্কর রকম সন্দেহপ্রবণ দেখাচ্ছিল। আপা, তুমি এখানে কি করছো? প্রশ্নটা তো আমাকে তোর করা উচিত না, বরং তোরে জিজ্ঞাসা করা উচিত তুই এখানে কি করছিস। আপা, আমরা তো এমনই। সরি, এমনি?
গধূলি বেলায় নির্জন জায়গায় এমনি ঘুরতে আসছিস? সাইমা কিছু বলতে যাচ্ছিল, কিন্তু রাফি তার হাত ধরে একটা চাপ দিল, যেন বোঝাতে চাইল আমি সামলে নেব। আপা, আসলে আমরা গল্প করছিলাম। তুমি তো জানো আমি আর সাইমা ছোটবেলা থেকেই একসঙ্গে বড় হয়েছি। ছোটবেলার কথা বাদ দে, এখন তো তোরা বড় হয়েছিস। আমি জানি না মা বাবা জানলে কি বলবে, কিন্তু আমার মনে হচ্ছে এই সম্পর্কটা এখন একটা সীমা পার করতে চাইছে। আমি ভুল বলছি? আপা আমরা তো কিছুই। চুপ, আমি বোকা না, আমি সব বুঝি। আমি চাই না আমাদের পরিবারের কোনো কলঙ্ক লাগুক। রাফি এবার ধীরে ধীরে রাগ নিয়ন্ত্রণ করতে পারছিল না। সাইমার চোখে অশ্রু জমে উঠছিল। আপা, আমি সাইমাকে ভালোবাসি। বড় আপা কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলেন, তারপর ধীরে ধীরে মুখে এক অদ্ভুত হাসি ফুটে উঠল। সত্যি ভালোবাসিস? হ্যাঁ, খুব বেশি ভালোবাসি। আপা রাফি সত্যি বলছে। তাহলে এই ভালোবাসার প্রমাণ দে। প্রমাণ? হ্যাঁ, প্রমাণ। বড় আপার ঠান্ডা দৃষ্টিতে কেমন যেন এক রহস্য লুকিয়েছিল। রাফি আর সাইমা দুজনেই উদ্বিগ্ন হয়ে পড়ল। আপা তুমি কি বলতে চাও? খুব সহজ। যদি সত্যি তুই সাইমাকে ভালোবাসিস, তাহলে সাহস থাকলে বিয়ে কর। আমি নিজে বাড়িতে সবাইকে জানিয়ে দেব। বড় আপার কথায় মুহূর্তে নীরবতা নেমে এলো। রাফির মুখ শুকিয়ে গেল আর সাইমার বুক ধুকপুক করতে লাগলো। আপা এত দ্রুত? আরে ভালোবাসার এত বড় বড় কথা বলছিস, অথচ যখন বিয়ের কথা উঠলো তখন পিছিয়ে যাচ্ছিস। সত্যি ভালোবাসলে ভয় কিসের? আপা তুমি এমন ভাবে বলছো কেন? কারণ আমি তোদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। সমাজ কি মেনে নেবে তোদের এই সম্পর্ক? আমাদের পরিবার কি মেনে নেবে? যদি সত্যি তোরা দুজন সিরিয়াস থাকিস, তাহলে এর সঠিক সমাধান একটাই, বিয়ে। রাফি আর সাইমা দুজনেই একে অপরের দিকে তাকালো। পরিস্থিতি মুহূর্তেই অন্যরকম হয়ে গেল। আপা, আমি সাইমাকে বিয়ে করতে চাই, কিন্তু এই মুহূর্তে না। কেন? আমি চাই আমাদের সম্পর্কটা সময় নিয়ে গড়ে উঠুক। শুধু একটা চাপের কারণে হুট করে কোনো সিদ্ধান্ত নিতে চাই না। আপা প্লিজ তুমি কাউকে কিছু বলো না। আচ্ছা, আমি কাউকে কিছু বলবো না, কিন্তু যদি ভবিষ্যতে তোরা নিজেদের নিয়ে কনফিউজ থাকিস, তাহলে তো সমস্যাই হয়ে যাবে। বড় আপা চলে গেলেন, কিন্তু তার কথাগুলো রাফি আর সাইমার মনে গভীর প্রভাব পেল। এবার কি তাদের সম্পর্ক এগিয়ে যাবে, নাকি এই চাপের কারণে দূরত্ব সৃষ্টি হবে? রাত গভীর, চারদিকে শুনশান নীরবতা। সাইমা বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল। চাঁদের আলো তার মুখে পড়েই মনে হচ্ছিল সে এক অজানা দুশ্চিন্তায় ডুবে গেছে। বড় আপার কথাগুলো বারবার মনে পড়ছিল। হঠাৎ পেছন থেকে কাঁধে একটা নরম স্পর্শ টের পেল। চমকে ঘুরে তাকাতে দেখলো রাফি দাঁড়িয়ে আছে। তার চোখও এক ধরনের অস্থিরতা। ঘুম আসছে না? তোমারও তো আসেনি। আজকে রাতটা কেমন যেন অদ্ভুত লাগছে। আপার কথা শুনে মাথাটা এলোমেলো হয়ে গেছে। তুমি কি ভয় পেয়েছো? ভয়? হ্যাঁ, একটু তো লাগছেই। সম্পর্কটা নিয়ে আমি সবসময় সিরিয়াস ছিলাম, কিন্তু আজ যেন মনে হচ্ছে সময় আমাদের একটু বেশি দ্রুত এগিয়ে দিচ্ছে। আমাদের কি তাহলে থেমে যাওয়া উচিত? রাফি চমকে গেল। সাইমার মুখটা বিষণ্ণ হয়ে উঠেছে। রাফি এগিয়ে গিয়ে তার হাত ধরে ফেল। তুমি এভাবে বলছো কেন? আমি কখনো তোমাকে ছেড়ে চলে যাব না সাইমা। কিন্তু পরিবার সমাজ তারা কি আমাদের মেনে নেবে? যদি আমরা সত্যিই ভালোবাসি তাহলে তারা একসময় মেনে নেবে। আমাদের শুধু সময় দরকার। সাইমা কিছু বলল না, সে শুধু রাফির চোখের দিকে তাকিয়ে রইল। সেই চোখে ছিল গভীর প্রতিশ্রুতি। তুমি তো ভয় পেয়ে গেছো। না, তবে আমি চাই না আমাদের ভালোবাসার কারণে কোনো বিপদ আসুক। আমি প্রতিজ্ঞা করছি কিছুতেই তোমাকে হারাবো না। আস্তে করে মাথা রাখলো রাফির বুকে। রাফি তার চুলে হাত বুলিয়ে দিল। দুজনেই নীরব হয়ে গেল, কিন্তু মনে হচ্ছিল এই নীরবতা তাদের মধ্যে একটা অদৃশ্য বন্ধন আরও দৃঢ় করে দিচ্ছে। পরের দিন সকাল, সাইমা ঘুম থেকে উঠে দেখলো বাড়িতে একটা চাপা উত্তেজনা চলছে। মা বাবা, চাচা চাচি সবাই ড্রয়িং রুমে বসে আছে। বড় আপাও আছেন। সাইমা ভয় পেয়ে গেল। তার মনে হতে লাগলো বড় আপা কি সব বলে দিয়েছে। সাইমা, এসো এখানে। সাইমা ধীরে ধীরে সামনে গিয়ে দাঁড়ালো। তার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। তোমাদের সম্পর্কে নিয়ে আমার অনেক কথা শুনেছি। কি বলছেন? তুমি আর রাফি কি সত্যি একে অপরকে ভালোবাসো?
সাইমার গলা শুকিয়ে গেল। সে বুঝতে পারছিল না কি বলবে, কিন্তু হঠাৎ রাফির কণ্ঠ শোনা গেল। হ্যাঁ, আমরা একে অপরকে ভালোবাসি। সবাই চমকে তাকালো। রাফি দরজার কাছে ছিল, তার চোখে ছিল অদম্য আত্মবিশ্বাস। ঘর জুড়ে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। সবাই রাফির কথার অর্থ বোঝার চেষ্টা করছে। চাচা চাচি, মা বাবা সবাই একে অপরের দিকে তাকালো। বড়পার ঠোঁটে কোণে একটা রহস্যময়ী হাসি খেলে গেল। রাফি, তুমি যা বললে সেটা ভালো করে ভেবে বলছো তো? হ্যাঁ খালা আম্মু, আমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যটা বলেছি। আমি সাইমাকে ভালোবাসি এবং আমি ওকে ছাড়া থাকতে পারবো না। কিন্তু এটা কি সম্ভব? তোমার খালাতো ভাই বোন, সমাজ কি এটা সহজভাবে নেবে? চাচা, আমরা জানি এটা সহজ হবে না, কিন্তু আমরা একে অপরকে ভালোবাসি, এটা তো স্বীকার করা যায় না। এটা মেয়ে, ভালোবাসা মানে শুধু অনুভূতি না, এটা অনেক দায়িত্বও বটে। তুমি কি নিশ্চিত যে এই সম্পর্কে তোমরা সামলাতে পারবে? আমরা চাইলে পারবো চাচি, শুধু আপনাদের বিশ্বাস দরকার। বড়পা একটু হেসে বলে উঠল। আমি তো প্রথম থেকেই বলেছিলাম এদের মধ্যে কিছু একটা চলছে, এখন তো নিজেরাই স্বীকার করলো। তাহলে আমরা কি করব? সমাজের কথা তো ভাবতেই হবে। চাচা, আমি সমাজের নিয়মের বিরুদ্ধে যেতে চাই না। আমি চাই আমরা আপনাদের আশীর্বাদ নিয়েই একসাথে থাকি। সাইমার চোখে পানি চলে এলো। সে ভাবতে পারেনি রাফি এতটা সাহস নিয়ে তাদের সম্পর্কের পক্ষে দাঁড়াবে। মা, তুমি কি আমাদের বিশ্বাস করো না? বিশ্বাস করি মা, কিন্তু ভয় লাগে। কিন্তু যদি ওরা সত্যি ভালোবাসে তাহলে আমাদের উচিত ওদের একটা সুযোগ দেওয়া। সমাজ কি বলবে সেটা ভাববার আগে আমাদের নিজেদের মনকে প্রশ্ন করা দরকার। সবাই চুপ হয়ে গেল। এক ধরনের ভারী অনুভূতি ঘরটাকে ঘিরে ধরেছে। পরের দিন সকালে সাইমা বারান্দায় দাঁড়িয়েছিল। মনে হচ্ছিল গত রাতের ঘটনাগুলো এখনো এক স্বপ্নের মতো। হঠাৎ পেছন থেকে রাফির কণ্ঠ শোনা গেল। ঘুম থেকে উঠেই এত চিন্তা? জানো, আমি সারা রাত ঠিক মতো ঘুমাতে পারিনি। আমিও না। তুমি কি মনে করো আমাদের পরিবারের সবাই একদিন আমাদের মেনে নেবে? অবশ্যই নেবে, শুধু আমাদের ধৈর্য ধরতে হবে। রাফি আস্তে করে সাইমার হাত ধরল। সেই মুহূর্তে মনে হলো যত বাধাই আসুক তার একসাথে সব সামলে নেবে। সকালবেলা গ্রামের উঠোনে এক অন্যরকম পরিবেশ। বাতাসে ধানের গন্ধ, দূরে কোথাও মুরগির ডাক শোনা যাচ্ছে, কিন্তু সাইমার মনে চলছে ঝড়। গত রাতের ঘটনাগুলো ওর মনে বারবার ফিরে আসছে। রাফি সত্যি ওর জন্য এত কিছু করতে পারবে? পরিবারের মানুষ সত্যি মেনে নেবে? কেন জানি ভয় হচ্ছে, যদি সবাই মানতে না চায়। এমন সময় পেছন থেকে রাফির কণ্ঠ শোনা গেল। তুমি একাই কথা বলছো কেন? তুমি কখন এলে? যখন তুমি নিজের মনে চিন্তা করছিলে, আমি তো আর সহ্য করতে পারলাম না, তাই চলে এলাম। কি সহ্য করতে পারলে না? তোমার মুখের চিন্তিত ভাবটা। সাইমা কিছু বলল না, শুধু আকাশের দিকে তাকিয়ে রইল। রাফিওর ওর হাতটা আলতো করে ধরল। সাইমা ধীরে ধীরে চোখ বন্ধ করলো। রাফিওর হাতটা শক্ত করে ধরল, তারপর বলল, সাইমা, তুমি কি আমার উপর বিশ্বাস রাখো? জানি না। তাহলে চোখ বন্ধ করো আর আমার হাতটা শক্ত করে ধরো। কেন? বিশ্বাসের পরীক্ষা দিতে হবে। তুমি ভয় পেয়েছো, তাই না? কিন্তু আমি তোমার হাতটা ছাড়ছি না, কারণ আমি জানি আমরা একসাথে থাকলে সব ঠিক হয়ে যাবে। সাইমা ধীরে ধীরে চোখ খুলল। ওর চোখের ভেতর এক ধরনের প্রশান্তি খেলা করছিল। পাগল? হ্যাঁ, তোমার জন্য পাগল। এমন সময় পেছন থেকে চাচির কণ্ঠ ভেসে এলো। তোমরা এখানে কি করছো? রাফিয়া সাইমা দ্রুত আলাদা হয়ে গেল। সাইমা লজ্জায় মুখ নিচু করে ফেল। কিছু না চাচি, এমনি গল্প করছিলাম। আমি বুঝতে পারছি তোমাদের মধ্যে কি চলছে। চাচি, আসলে ভয় পেও না মা, আমি কিছুই বলছি না, শুধু একটাই কথা, ভালোবাসা যদি সত্যি হয় তাহলে সেটা সবার সামনে গর্বের সঙ্গে প্রকাশ করতে হয়, লুকিয়ে নয়। চাচি কথা বলে চলে গেলেন, কিন্তু ওদের মনে এক ধরনের স্বস্তি নেমে এলো। সাইমা রাফির দিকে তাকিয়ে হাসলো। মনে হচ্ছে সব ঠিক হয়ে যাবে। অবশ্যই হবে। দুপুরে রোদের তেজ কমে এসেছে। গ্রামের উঠোনে এক শীতল বাতাস বইছে। সাইমা বারান্দায় বসে নিজের পায়ের আঙ্গুল দিয়ে মাটির উপর দাগ কাটছে। ওর মনের মধ্যে কেমন যেন এক ধরনের অস্থিরতা কাজ করছে। রাফির সাথে যা কিছু ঘটেছে তাতে আমি ঠিকমতো সামলাতে পারছি তো? এমন সময় পেছন থেকে রাফি এসে চুপচাপ ওর পাশে বসলো। কিছুক্ষণ কোনো কথা না বলে সাইমার দিকে তাকিয়ে রইল। আজ এত চুপচাপ কেন? কিছু না।
মিথ্যা বলছো? তোমার মুখ দেখলেই বুঝতে পারছি তোমার মন খারাপ। জানি না, সবকিছু কেমন যেন লাগছে। রাফি ধীরে ধীরে ওর হাতটা ধরলো। সাইমা প্রথমে একটু চমকে উঠল, কিন্তু পরক্ষণেই নিজেকে শান্ত করলো। ভয় পাওয়ার কিছু নেই সাইমা, আমি আছি তোমার পাশে। সত্যি তো? সত্যি। একটু দূরে গিয়ে দাঁড়িয়েছিল রাফির ছোট ভাই সাবরিন। ও বেশ কিছুক্ষণ ধরে এদের দেখছিল, তারপর খেকিয়ে উঠল। ভাই, তুই এত কিছু করছো আপুর জন্য, কিন্তু জানো কি, কাকারা কিন্তু অন্য একটা ছেলে দেখে রেখেছে। কি? সাব্বির, এসব কি বলছো? যা শুনলাম তাই বলছি। রাফির চোখ দুটো এক মুহূর্তেই কেমন যেন বদলে গেল, ভেতরে দাও দাও করে আগুন জ্বলতে লাগলো। সাইমা, এটা কি সত্যি? আমি জানি না। রাফি ধীরে ধীরে উঠে দাঁড়ালো, ওর চোখে মুখে রাগের ছাপ স্পষ্ট। তাহলে আজই সবকিছু স্পষ্ট করতে হবে। আমি কারো কাছে তোমাকে হারাবো না সাইমা। রাফি প্লিজ, কিছু করবে না, আমি ভয় পাচ্ছি। তুমি ভয় পেও না, এবার আমাকে দেখার পালা। রাফি এক মুহূর্ত অপেক্ষা না করে সোজা বাড়ির ভিতর ঢুকে গেল। সাইমা দ্রুত ওর পিছু নিল, কিন্তু ওর মন তখন চরম অস্থিরতায় কাঁপছিল। সন্ধ্যা ঘনিয়ে আসছে, বাড়ির উঠোনে একটা চাপা উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রাফির চোখে স্পষ্ট আগুনের ছাপ, আর সাইমা ওর পিছু পিছু ছুটে চলেছে। খালাম্মা কোথায়? কি হয়েছে রাফি, এত রাগ কেন? আমি জানতে চাই সাইমার বিয়ের ব্যাপারে কিছু ঠিক হয়েছে কিনা। এসব তুমি হঠাৎ জানতে চাইছো কেন? মা, সত্যি কি আমার জন্য অন্য কোথাও কথা বলা হয়েছে? সাইমার মা একটু ইতস্তত করলেন, তারপর ধীর গলায় বললেন, হ্যাঁ, কথাবার্তা হচ্ছে, তবে এখনো কিছু চূড়ান্ত হয়নি। কার সাথে? তোমার খালুর এক পরিচিতের ছেলে, শহরে থাকে, ভালো চাকরি করে। সাইমার চোখে মুখে আতঙ্ক ভেসে উঠল। রাফির পুরো শরীর রাগে টনটন হয়ে উঠল। আমি কি তোমাদের কাছে কিছু না? আমি কি কিছুই না খালাম্মা? রাফি, আমরা যা করছি সবই সাইমার ভালোর জন্যই। ওর ভালোটাও নিজে বুঝবে। আমি ওকে ভালোবাসি। পুরো বাড়িতে যেন একটা পিনপতন নীরবতা নেমে এলো। সাইমা হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। তুমি কি বলবে রাফি? আমি সাইমাকে ভালোবাসি খালাম্মা, আর ওর সাথে সারা জীবন থাকতে চাই। সাইমার মা কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর গভীর শ্বাস ফেলে বললেন, এটা এত সহজ নয় রাফি। মা, তুমি জানো না আমি কতটা। আমি তোমাকে নিয়ে কাউকে কোনো আপত্তি জানানোর সুযোগ দেব না সাইমা। সেই মুহূর্তে উঠোনের কোণ থেকে সাইমার খালা এগিয়ে এসে বললেন, এই সম্পর্ক সম্ভব নয় রাফি। কেন? কারণ তুমি আমাদের সমকক্ষ নও। রাফির মুখটা কঠিন হয়ে গেল। সাইমা অসহায়ের মতো তাকিয়ে থাকলো। তাহলে আমায় প্রমাণ করতে হবে আমি সাইমাকে পাওয়ার যোগ্য। কথাটা বলে রাফি দ্রুত সেখান থেকে বেরিয়ে গেল। সাইমার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। আজ কি ওর ভালোবাসার সত্যি পরীক্ষা শুরু হলো? রাতের আকাশ আজ মেঘে ঢাকা, যেন প্রকৃতিও কোনো এক অজানা ঝড়ের অপেক্ষায় আছে। উঠোনের এক কোণে দাঁড়িয়ে সাইমা কাঁদছে, আর দূরের গাছের ছায়ে দাঁড়িয়ে থাকা রাফি ওর দিকেই তাকিয়ে আছে। কি জানো রাফি, ভালোবাসা শুধু আবেগের ব্যাপার নয়, জীবন চালানোর জন্য আরো অনেক কিছুর দরকার। আমি জানি খালাম্মা, কিন্তু আমি শুধু আবেগের উপর নির্ভর করছি না। আমি আমার সামর্থ্য দিয়ে আপনাকে প্রমাণ করব আমি সাইমাকে সুখে রাখতে পারবো। সমাজ সবকিছু মানতে চায় না রাফি। মা, সমাজের কথা বলছো, কিন্তু আমার কথা একবারও ভাবছো না? আমি কি তোমাদের কাছে শুধু একটা বোঝা? ভালোবাসা দিয়ে পেট ভরে না সাইমা। ওর নিজের কি আছে? নিজের পায়ে দাঁড়িয়েছে কি? রাফি এক মুহূর্ত চুপ রইল, তারপর একদম দৃঢ় কণ্ঠে বলল, আমি 1 মাসের মধ্যে নিজেকে প্রমাণ করব। যদি সফল হতে পারি তাহলে আমাকে আর সাইমাকে আলাদা করার চেষ্টা করবেন না। 1 মাস? ছেলেটা তো স্বপ্ন দেখছে। মা প্লিজ, ওকে একটা সুযোগ দাও। তুমি কি করবে রাফি? ব্যবসা শুরু করব। আমার নিজের কিছু থাকবে, যাতে কেউ আমায় ছোট করে দেখতে না পারে। সাইমার মা আর সাইমার খালা পরস্পরের দিকে তাকালেন। রাফির চোখে সে আত্মবিশ্বাসের ঝলক দেখে সাইমার মা এক মুহূর্ত চুপ করে রইলেন। যদি তুমি সত্যিই প্রমাণ করতে পারো তাহলে আমি আর বাধা দেব না। কথা শেষ করে সাইমার মা ঘরের দিকে এগিয়ে গেলেন। সাইমার চোখ ভরা কৃতজ্ঞতা নিয়ে রাফির দিকে তাকালো। তুমি কি সত্যিই পারবে রাফি? ভালোবাসা যদি সত্যি হয় তাহলে সব সম্ভব। আমি লড়াই করব আমাদের জন্য।
চাঁদের আলো তখন একটু একটু করে মেঘের আড়াল থেকে বেরিয়ে আসছিল, যেন তাদের নতুন যুদ্ধের সাক্ষী হয়ে রইল। ভোরের আলো ফুটতে না ফুটতে রাফি গ্রামের দিকে রওনা দিল। শহর থেকে বাস ধরে নামলো বাজারের কাছে। ওর মনে একটাই লক্ষ্য, এই 1 মাসের মধ্যে ওকে এমন কিছু করে দেখাতে হবে যাতে সবাই বিশ্বাস করে সে সাইমাকে সুখে রাখতে পারবে। বাজারের এক কোণে ছোট একটা খালি দোকান দেখে ওর চোখ আটকে গেল। জায়গাটা ভালোই, চারপাশে মানুষের আনাগোনা বেশ। দোকানটা ভাড়া নিতে পারলে ভালো করে শুরু করা যাবে। এখানে যদি দোকানটা নিতে পারি। দোকানের মালিক ছিলেন একজন মধ্যবয়সী লোক, নাম মজিদ চাচা। রাফি বেশ ভালো করেই চিনত ওনাকে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। রাফি, কি খবর? চাচা, আপনার এই দোকানটা কি ভাড়া দেওয়া হবে? হঠাৎ দোকানে ভাড়া নিতে চাইছিস কেন? একটা ছোটখাটো মুদি দোকান দিতে চাই, যাতে গ্রামের মানুষদের সুবিধা হয়। আইডিয়াটা মন্দ না, কিন্তু ভাড়ার টাকাটা দেবো কিভাবে? এই তো কিছু টাকা জোগাড় করছি, আর বাকিটা সামনের মাসের মধ্যে পরিশোধ করে দেব। মজিদ চাচা রাফির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন, তারপর হাসলেন। তোর চোখে সেই আত্মবিশ্বাস দেখছি যা একজন ব্যবসায়ীর থাকা দরকার। ঠিক আছে, তোর জন্য দোকানটা কম টাকাতেই ছেড়ে দেব। ধন্যবাদ চাচা। রাফি দোকান নেওয়ার ব্যবস্থা করতে শুরু করলো, কিন্তু ব্যবসা চালাতে হলে মালও তো লাগবে। ওর মাথায় হঠাৎ একটা বুদ্ধি এলো। সে সোজা চলে গেল শহরের হোলসেল মার্কেটে। সেখানে তামিমে পরিচিত কয়েকজন ব্যবসায়ী ছিল, যারা পাইকারি দামে মাল দেয়। কিরে রাফি, দোকান ভাড়া নিয়ে ফেললি? হ্যাঁ, এখন শুধু ভালো দামে মাল কিনতে হবে। ঠিক আছে, চল তোকে কয়েকজন ভালো সাপ্লায়ার সাথে পরিচয় করিয়ে দিই। তামিম ওকে কিছু বিশ্বস্ত হোলসেলারদের সাথে পরিচয় করিয়ে দিল। ওরা রাজি হলো বাকিতে কিছু মাল দিতে, তবে সময় মতো টাকা পরিশোধ করতে হবে। এদিকে সাইমার মনে অস্থিরতা বেড়েই চলছিল। ও জানে রাফি কিছু একটা করছে, কিন্তু ঠিক কি সেটা জানে না। রাতে মা বাবা ঘুমিয়ে পড়ার পর সাইমা জানালার পাশে এসে দাঁড়ালো। হঠাৎ ওর ফোনটা বেজে উঠল। রাফি, কি করছিলে? তোমার খবর নেই না কেন? কি করছো তুমি? কিছু একটা করার চেষ্টা করছি সাইমা, তোমার জন্য। সাইমার বুক কেঁপে উঠল। রাফির কণ্ঠে যে আত্মবিশ্বাস, সেটাও আগেও দেখেছে, কিন্তু আজকের মতো এত দৃঢ়ভাবে কখনো শোনেনি। আমি বিশ্বাস করি তুমি পারবে। রাফির মন ভরে গেল। ও জানে ও একা নয়, সাইমা ওর পাশে আছে। এখন শুধু ওকে প্রমাণ করতে হবে যে ভালোবাসা শুধু কথাই নয়, কাজেরও বিষয়। রাফির দোকানের কাজ পুরোদমে শুরু হয়ে গেছে। সে প্রতিদিন খুব ভোরে ওঠে, বাজারে যায়, নতুন মাল নিয়ে আসে আর দোকান খুলে বসে। গ্রামের মানুষজনও খুশি, কারণ বাজারে অনেক জিনিস এখন হাতের কাছেই পাচ্ছে। এদিকে সাইমা প্রতিদিন দূর থেকে রাফির দোকানের দিকে তাকিয়ে থাকে। ও চাইলেও সরাসরি গিয়ে কথা বলতে পারে না, কারণ ওর পরিবার এখনও রাফিকে মেনে নেয়নি। ও এত পরিশ্রম করছে আমার জন্য। একদিন বিকেলে সাইমা কৌশলে বাসা থেকে বের হলো। ওর মুখে হালকা একটা ওড়না, যাতে কেউ চিনতে না পারে। ও ধীর পায়ে রাফির দোকানের দিকে এগিয়ে গেল। সাইমা, তুমি এখানে? কেউ দেখবে না, চিন্তা করো না। আমি তোমার দোকান দেখতে এসেছি। কেমন লাগছে? দারুণ, কিন্তু তুমি এত চাপ নিচ্ছ কেন? বিশ্রাম নিচ্ছ তো? যদি তোমাকে সারা জীবন সুখে রাখতে চাই, তাহলে এখন পরিশ্রম করতেই হবে। সাইমার চোখ ছলছল করে উঠল। রাফির কথা শুনে ওর মনে হলো সত্যিকারের ভালোবাসা মানেই একে অপরের জন্য সব কিছু করতে পারা। হঠাৎ দূর থেকে কয়েকজন গ্রামবাসী দোকানের দিকে এগিয়ে এলো। সাইমা তাড়াতাড়ি পাশের গলিতে ঢুকে গেল, যেন কেউ ওকে দেখতে না পায়। তুমি যাও, কেউ দেখে ফেললে বিপদ হবে। তুমি শুধু মনে রেখো, আমি তোমার জন্য সব সময় আছি। এই ছোট ছোট লুকিয়ে দেখা কয়েক মিনিটের কথোপকথন, এসবই ছিল তাদের ভালোবাসার স্বপ্ন বোনার উপায়। পরে কয়েকদিন রাফি ব্যবসায়ী আরও মনোযোগ দিল, আর দোকানে নতুন নতুন পণ্য আনতে লাগলো, আর ক্রেতার সংখ্যাও বাড়তে থাকলো। ওর কঠোর পরিশ্রম আস্তে আস্তে সফলতার দিকে এগিয়ে নিচ্ছিল। কিন্তু সুখ যেন বেশি দিন স্থায়ী হয় না। একদিন হঠাৎ করে গ্রামের মোড়ল এবং কিছু বয়োজ্যেষ্ঠ মানুষ রাফির দোকানে এসে হাজির হলো। রাফি, তোমার দোকান তো বেশ ভালোই চলছে, কিন্তু শোনা যাচ্ছে তুমি কিছু লুকিয়ে রাখছো। আমি কিছু লুকাচ্ছি না চাচা। সাইমার সাথে তোমার সম্পর্কের কথা আমরা সবাই জানি। ওর পরিবারের মান সম্মান আছে, তুমি তাদের অসম্মান করছো। রাফির মুখ ফ্যাকাশে হয়ে গেল। ও কিছু বলার আগে অন্য কয়েকজন প্রবীণ মানুষও একই অভিযোগ তুলল।
আমরা চাই না এই গ্রামে এমন কিছু হোক যা আমাদের সমাজের নিয়মের বিরুদ্ধে যায়। তুমি যদি সাইমার পরিবারকে অসম্মান করো তাহলে এই দোকান চালাতে দেওয়া হবে না। রাফি বোবা হয়ে গেল। সে কিছুই বলেনি, শুধু শক্ত করে দাঁড়িয়ে থাকলো। ওর চোখের সামনে যেন স্বপ্নগুলো ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। গ্রামের মোড়ল আর বয়োজ্যেষ্ঠদের কথা শুনে রাফির মনে একরকম আতঙ্ক ছড়িয়ে পড়ল। ও জানতো সমাজের নিয়মের বিরুদ্ধে গেলে তাকে অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে, কিন্তু এত দ্রুত এমন বাধার সম্মুখীন হবে সেটা ভাবতে পারিনি। চাচারা, আমি তো কারো অসম্মান করিনি। অসম্মান করনি? সাইমার পরিবার কি জানে তুমি তার সাথে সম্পর্ক রাখছো? আমার মানে? এভাবে লুকিয়ে লুকিয়ে সম্পর্ক রাখার মানে তাদের পরিবারের ইজ্জতের সাথে খেলা করা। ওর বাবা যদি জানতে পারে সে কি তোমাকে মাফ করবে? রাফি ভেতরে কেমন একটা অস্থিরতা কাজ করছিল। সত্যি তো, সাইমার বাবা যদি জানতে পারে তাহলে কি হবে? সাইমা কি বিপদে পড়বে? রাফি তখনও কিছু বলতে পারেনি। তার আগেই মোড়ল কঠিন সিদ্ধান্ত জানিয়ে দিল। তুমি যদি এই সম্পর্ক চালিয়ে যাও তাহলে এই গ্রামে তোমার দোকান চলতে দেওয়া হবে না। রাফি হতবাক হয়ে গেল। সে এত কষ্ট করে নিজের স্বপ্নে ব্যবসাটা দাঁড় করিয়েছে, আর এখন সেটা বন্ধ করে দিতে চাই ওরা। চাচা, আমি পরিশ্রম করে খাচ্ছি, কাউকে ঠকাচ্ছি না। দোকান বন্ধ করার হুমকি কেন? কারণ আমরা চাই না আমাদের সমাজ কেউ সমাজের নিয়ম ভেঙে নিজের মতো করে চলুক। এরপর গ্রামবাসীরা ধীরে ধীরে চলে গেল, কিন্তু রাফির মন ভীষণ ভারী হয়ে গেল। সে বুঝতে পারল এই সম্পর্ক সহজে টিকিয়ে রাখা যাবে না। রাতের বেলা সাইমা জানতো না দিনের বেলা রাফির সাথে কি হয়েছে। রাতে ওর খুব অস্থির লাগছিল, মনে হচ্ছিল কিছু একটা ঘটেছে। তাই ও সুযোগ বুঝে ফোন করলো। রাফি, তুমি কেমন আছো? ভালো নেই সাইমা। কেন, কি হয়েছে? গ্রামের বড়রা বলছে যদি তোমার সাথে সম্পর্ক রাখি তাহলে আমার দোকান বন্ধ করে দেবে। এ কি বলছো তুমি? সাইমার বুকের মধ্যে ধক করে উঠল। ও কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে তাদের সম্পর্ক নিয়ে এত বড় বাধা আসতে পারে। তাহলে কি করবে তুমি? আমি জানি না। দুজনেই চুপ করে গেল। ফোনের অপর প্রান্ত থেকে শুধু দুজনের নিঃশ্বাস শোনা যাচ্ছিল। তুমি আমাকে ছেড়ে দেবে না তো রাফি? যত বাধাই আসুক আমি তোমাকে ছাড়বো না সাইমা। কিন্তু বাস্তবতা এত সহজ নয়। সত্যি কি তারা এই সম্পর্ক ধরে রাখতে পারবে? গভীর রাত, বাইরে একটানা ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। চাঁদের আলোয় চারপাশটা আবছা আলোকিত, কিন্তু রাফির মন যেন অন্ধকারে ডুবে গেছে। মোড়লদের দেওয়া হুমকি এখনো কানে বাজছে। দোকান বন্ধ করে দিলে সে কি করবে? ভালোবাসার জন্য কি সবকিছু ত্যাগ করা যায়? আমি কি পারবো? অন্যদিকে সাইমাও চিন্তার অস্থির। সে জানে তার পরিবার খুব রাগী। রাফির সাথে সম্পর্ক জানালে তার কিছুতেই মেনে নেবে না, কিন্তু তবুও সে রাফিকে হারাতে চায় না। পরের দিন সকালে রাফি প্রতিদিনের মতোই দোকান খুলল, কিন্তু আজ গ্রামের অনেকেই তাকে এড়িয়ে চলছে। কেউ কেউ দোকানের সামনে এসেও ফিরে যাচ্ছে। রাফি বুঝতে পারল মোড়লদের আদেশ কার্যকর হতে শুরু করেছে। ঠিক তখনই সাইমা ছদ্মবেশে দোকানে এলো, একটা বড় ওড়না দিয়ে মুখ ঢেকে। রাফি, কথা বলার দরকার। এখানে কেন এসেছো? কেউ দেখে ফেললে সমস্যা হবে। সমস্যা তো হয়েই গেছে রাফি। বাড়িতে সবাই আমার বিয়ে ঠিক করে ফেলেছে। কি? কবে? আগামী মাসে। রাফির মাথার ভেতর যেন বাজ পড়ল। তুমি রাজি হয়েছো? না, আমার বাবা মা আমাকে জোর করছে। তাহলে এখন কি করবে? আমি পালিয়ে যেতে চাই রাফি, শুধু তোমার সাথে। রাফি হতভম্ব হয়ে গেল। পালিয়ে যাওয়া? এটা কি সম্ভব? সমাজ কি মেনে নেবে? তাই কি সত্যি একসাথে থাকতে পারবে? সাইমা, এটা এত সহজ না। তুমি কি আমায় ভালোবাসো না? ভালোবাসি, তোমার থেকেও বেশি। তাহলে আমার হাত ধরো রাফি, আর কোনো ভয় করো না। রাফির সামনে দুটো পথ, একদিকে তার ভালোবাসা, অন্যদিকে সমাজের কঠোর নিয়ম। সে কি সাইমার হাত ধরে তার সাথে নতুন জীবনের পথে পা বাড়াবে, নাকি সমাজের নিয়মের কাছে হার মানবে? রাত গভীর, পুরো গ্রাম নিঝুম। সাইমা নিজের ঘরের জানালার পাশে দাঁড়িয়ে আছে। বুকের ভেতর একরাশ উত্তেজনা আর ভয়। সে ঠিক করে ফেলেছে আজ রাতেই সব কিছু ফেলে রাফির সাথে চলে যাবে। অন্যদিকে রাফিও দোকান বন্ধ করে দ্রুত একটা পরিকল্পনা সাজাচ্ছে। পালানোর পথ এত সহজ নয়, তবুও ভালোবাসার টান সব ভয়কে ছাপিয়ে যাচ্ছে। হঠাৎ করেই সাইমার ঘরে দরজায় ধাক্কা পড়ল। সে দ্রুত চোখ মুছে দরজা খুলতেই দেখল তার বড় ভাই দাঁড়িয়ে আছে, চোখে মুখে সন্দেহের ছাপ। এত রাতে জানালার পাশে কি করছিস? কিছু না ভাইয়া, ঘুম আসছিল না।
মন খারাপ কেন? কিছু লুকাচ্ছিস? না, কিছু না। সাইমা জানে তার ভাই খুব চালাক, সে যদি কিছু বুঝে ফেলে তাহলে সব শেষ হয়ে যাবে। অন্যদিকে রাফি ধীরে ধীরে বাড়ির পেছনের রাস্তা ধরে সাইমার বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। একবার যদি সাইমাকে নিয়ে গ্রাম ছাড়তে পারে তাহলে হয়তো তার নতুন জীবন শুরু করতে পারবে। কিন্তু কিছু একটা যেন তার বুকের ভেতর কাঁপন ধরাচ্ছে। ভয় আর উত্তেজনার মিশ্র অনুভূতি তাকে অস্থির করে তুলছে। হঠাৎ করে রাফি থমকে দাঁড়ালো। অন্ধকারের মধ্যে কয়েকটা ছায়ামূর্তি দেখতে পেল। একদল লোক গাছের আড়ালে দাঁড়িয়ে আছে। রাফি টের পেল তাকে অনুসরণ করা হচ্ছে। এরা কারা? রাফি পেছনে তাকিয়ে দেখলো মোড়লে 2-3 জন লোক। তারা ধীর পায়ে তার দিকে এগিয়ে আসছে। এই রাফি, এত রাতে কোথায় যাচ্ছিস? দোকান থেকে ফিরছি। মিথ্যে বলিস না তো? রাফির শরীর ঘামতে শুরু করলো। পালিয়ে যাওয়া এত সহজ হবে না, সে বুঝতে পারছে। কিন্তু সাইমা তাকে অপেক্ষা করছে। এই ভয়কে উপেক্ষা করে সে কি করবে সেটা এখনো নিশ্চিত না। কিছু বলার আগেই ওরা সামনে এগিয়ে এলো আর মুহূর্তের মধ্যেই তাকে ঘিরে ফেল। রাতের আধার আরো গাঢ় হয়েছে, চারিদিক নিস্তব্ধ, কিন্তু রাফির হৃদস্পন্দন যেন মুহূর্তে মুহূর্তে বেড়ে চলছে। চারপাশে মোড়লের লোকেরা তাকে ঘিরে ধরেছে, চোখে মুখে কুটিল হাসি। রাফি বুঝতে পারছে ওরা কিছু একটা সন্দেহ করেছে। পালানোর পথ আছে কি? এত রাতে একা একা কোথায় যাচ্ছিস রাফি? বললাম তো, দোকান থেকে ফিরছি। দোকানের রাস্তা তো ওই দিকে, তুই তো সামাইরাদের বাড়ির দিকে যাচ্ছিস। ঠিক আছে, তাহলে বাড়ির দিকে যাস, আর কোনো ঝামেলা করিস না। রাফি আস্তে আস্তে পিছিয়ে যেতে লাগলো, কিন্তু সে জানে এরা এত সহজে বিশ্বাস করবে না। তার প্রতিটি গতিবিধি নজর রাখা হচ্ছে। অন্যদিকে সাইমা জানালার ফাঁক দিয়ে বাইরে তাকিয়ে আছে, কিন্তু রাফির কোনো খোঁজ নেই। তার বুক ধড়ফড় করছে। যদি কিছু হয়ে যায়, যদি কেউ তাদের পরিকল্পনা জেনে ফেলে। তুই ঘুমাতে যাচ্ছিস না কেন? যাচ্ছি ভাইয়া। সাইমা বুঝতে পারছে কিছু একটা সমস্যা হয়েছে, কিন্তু এখনই কিছু বলা যাবে না। ও চুপচাপ বিছানায় শুয়ে পড়ল, কিন্তু ঘুম আসছে না। গভীর রাত। রাফি নিঃশব্দে বাড়ি ফিরল, কিন্তু তার মাথার মধ্যে শুধু একটাই চিন্তা, এভাবে আর সম্ভব নয়। ওদের যেতে হবে, কিন্তু কিভাবে? কিছু একটা ঘটতে চলেছে। পরিস্থিতি ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছে, কিন্তু প্রেমের জন্য এই ঝুঁকি নিতে হবে। রাফি ঘরে ফিরে দরজা লাগিয়ে দিল। বুকের ভেতর এখনো ধুকপুক করছে। আজকে যদি একটু ফুল করতো তাহলে মোড়লের লোকেরা ওকে ধরে ফেলতো। সাইমাকে নেওয়ার পরিকল্পনা কিভাবে করবে সেটা এখনো স্পষ্ট নয়, কিন্তু এখান থেকে না গেলে বিপদ আরও বাড়বে। রাফি চুপচাপ বিছানায় বসে আছে। হঠাৎ দরজায় টোকা পড়ল। রাফি চমকে উঠে দরজার কাছে গিয়ে ফিসফিস করে বলল, কে? আমি, দরজা খোল। রাফির কাজিন। সে কিছুটা জানে ওদের সম্পর্কের ব্যাপারে। দরজা খুলতেই নিশাদ ভেতরে ঢুকে দরজা বন্ধ করলো। কি করছিস? মোড়লের লোকেরা তোকে সন্দেহ করছে, জানিস? জানি, আজকে ওরা প্রায় ধরে ফেলেছিল। শোন, তোর যা করার শিগগির কর, বেশি দিন লুকিয়ে রাখা যাবে না। আমিও জানি, কিন্তু সুযোগ পাচ্ছি না। সুযোগ তোকে বানাতে হবে, আমি আছি, চিন্তা করিস না। নিশাদ চলে যাওয়ার পর রাফি গভীরভাবে ভাবতে বসলো, কিছু একটা করতে হবে। সাইমা জানালা দিয়ে তাকিয়ে আছে আর মনে মনে প্রার্থনা করছে। তার ভয় হচ্ছে রাফি যদি ধরা পড়ে যায় তাহলে মোড়ল সত্যি কিছু করে। যদি সত্যি মোড়ল কিছু করে। এদিকে মোড়ল চুপ করে বসে নেই, তার সন্দেহ আরও গাঢ় হচ্ছে। সে ঠিক করেছে এবার একটা বড় পদক্ষেপ নেবেই। রাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ কুকুরের ঘেউ ঘেউ শব্দে রাফি চমকে উঠল। মনে হলো যেন কেউ ওদের বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করছে। রাফি ধীরে ধীরে জানালার ফাঁক দিয়ে বাইরে তাকালো। কালো ছায়ার মতো কয়েকজন মানুষ ঘোরাঘুরি করছে। তাদের মধ্যে একজন মরল লোক বলে চিনতে পারল সে। এরা আমার পেছনে লেগেই আছে। এখন কি তবে পালিয়ে যেতে হবে নাকি যুদ্ধ করতে হবে? ঠিক তখনই দরজায় টোকা পড়ল। রাফি দ্রুত দরজার কাছে গিয়ে নিচু স্বরে বলল, কে? আমি, নিশাদ, তাড়াতাড়ি দরজা খোল। রাফি দরজা খুলতে নিশাদ তাড়াতাড়ি ভেতরে ঢুকে দরজা আটকে দিল। নিশাদের মুখে ভয় আর উত্তেজনার ছাপ স্পষ্ট। রাফি, সময় শেষ। মোড়ল আজ রাতে কিছু একটা করবে, তোর এখনই কিছু একটা ভাবতে হবে। আমি জানি ওরা আমার পেছনে লেগেছে, কিন্তু এখন কি করা যায়? পালাতে হবে। তুই আর সাইমা এখান থেকে বেরিয়ে যা, আমি সাহায্য করব। রাফির মাথায় ঘুরপাক খাচ্ছে হাজারো চিন্তা। সাইমাকে নিয়ে পালানো কি এত সহজ হবে? কোথায় যাবে ওরা?
এদিকে সাইমা জানালার পাশে দাঁড়িয়ে উদ্বিগ্ন চোখে তাকিয়ে আছে। তার বুক কাঁপছে চিন্তায়, যদি রাফি কোনো বিপদে পড়ে। আমাদের কি সত্যিই পালানো উচিত নাকি অন্য কোনো উপায় আছে? রাত যত গভীর হচ্ছে বিপদের ছায়া তত গাঢ় হচ্ছে। রাফিকে এখনই সিদ্ধান্ত নিতে হবে, কারণ কাল সকাল হওয়ার আগে মোড়ল হয়তো ওদের সর্বনাশ করে ফেলবে। রাত গভীর হচ্ছে, চারপাশ নিস্তব্ধ। রাফি জানালার পাশে দাঁড়িয়ে আছে, চোখে ভয় আর উত্তেজনার চাপ। নিশাদ পাশে বসে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। রাফি, সময় খুব কম, আমাদের এখনই কিছু একটা করতে হবে। কিন্তু কিভাবে? কোথায় যাব? গ্রামের বাইরে একটা নির্জন জায়গা আছে, সেখানে গিয়ে কিছুদিন লুকিয়ে থাকিস, আমি খাবার পৌঁছে দিব। সাইমাকে নিয়ে কিভাবে যাব? ওকে তো পাহারা দিয়ে রাখা হয়েছে। সেটা আমার দায়িত্ব, আমি ব্যবস্থা করব, তুই শুধু তৈরি থাক। রাফি চুপ করে আছে, মাথার মধ্যে হাজারটা প্রশ্ন, হাজারটা দুশ্চিন্তা। এদিকে সাইমা তার ঘরের দরজার কাছে দাঁড়িয়ে আছে, মনে মনে ভাবছে সত্যি কি তারা একসাথে পালিয়ে যেতে পারবে? রাফিকে আমাকে সত্যিই নিয়ে যেতে পারবে? যদি ধরা পড়ে যাই তাহলে কি হবে? রাত বাড়ার সাথে সাথে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। রাফির সামনে একটি পথই খোলা, পালাতে হবে, আর কোনো উপায় নেই। রাত গভীর, চারিদিক নিস্তব্ধ, কেবল মাঝে মাঝে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। আকাশে মেঘ, হালকা বাতাস বইছে। রাফি জানালার পাশে দাঁড়িয়ে তাকিয়ে আছে। তার মনে একটাই চিন্তা, আজ রাতে তাকে সাইমাকে নিয়ে পালাতে হবে। নিশাদ ধীরে ধীরে রাফির দিকে এগিয়ে এসে ফিসফিস করে বলল, রাফি, সব ঠিক আছে তো? কিছু চিন্তা করেছিস কিভাবে পালাবি? ভাবছি, কিন্তু ভয়ও লাগছে। যদি ধরা পড়ে যায় তাহলে আমাদের অবস্থা কি হবে? ভয় পাস না, আমি তো তোদের পাশে আছি। দরকার হলে নিজের জীবন দিয়ে হলেও তোদের সাহায্য করব। তুই না থাকলে হয়তো আমি এত দূর আসতে পারতাম না ভাই, কিন্তু সাইমাকে নিয়ে কিভাবে পালাবো বুঝতে পারছি না। ওকে তো ওর বাবা পাহাড়ের মধ্যে রেখেছে। আমি ব্যবস্থা করেছি। বাড়ির পিছনের দিকটা দেখেছিস? ওখানে একটা পুরনো কাঠের দরজা আছে, সেটা অনেক দিন বন্ধ, কিন্তু আমি ওটা একটু ঢিলা করে দিয়েছি। দরজাটা ধাক্কা দিলেই খুলে যাবে। সত্যি বলছিস? হ্যাঁ, কিন্তু সময় খুব কম, মাত্র আধা ঘন্টার মধ্যেই কাজ শেষ করতে হবে। রাত বেশি হলে বাড়ির পাহারাদাররা টহল দিতে বের হয়। রাফি মনে একটু সাহস ফিরে এলো, কিন্তু সাইমাকে কিভাবে বের করবে সেটাই বড় চিন্তা। ওর ঘরটা বাড়ির একদম ভেতরে, দরজার বাইরে থেকে তালাবদ্ধ। নিশাদ, তুই কিভাবে নিশ্চিত যে সাইমা বের হতে পারবে? ওর দরজায় তো তালা দেওয়া। চিন্তা করিস না, সাইমার কাছে একটা ডুপ্লিকেট চাবি আছে। আমি আগেই বলেছিলাম ওকে তৈরি থাকতে। এখন শুধু তোকে গিয়ে ওকে নিয়ে আসতে হবে। রাফির বুকের ধুকপুকানি বেড়ে গেল। এতদিন ধরে অপেক্ষা করেছে এই রাতের জন্য। এখন যদি কোনোভাবে ধরা পড়ে যায় তাহলে ওদের জীবন শেষ। এদিকে সাইমা তার ঘরের জানালার কাছে দাঁড়িয়ে আছে, মনে মনে অস্থির হয়ে পড়েছে। কানে কাছে হাত রেখে শুনতে চেষ্টা করছে কেউ আসছে কি না। রাফি কি আসবে? সত্যি কি পালাতে পারবো? কিন্তু যদি বাবা জেনে যায়? ঠিক তখনই দরজার বাইরে হালকা শব্দ হলো। সাইমার বুক ধক করে উঠল। সাইমা? রাফি তুমি? হ্যাঁ, দরজা খুলে বেরিয়ে আয়, সময় খুব কম। কিন্তু যদি বাবা জেনে যায়? ওসব কিছু ভাবতে হবে না, এখনই বেরিয়ে আয়। সাইমা আস্তে আস্তে দরজা খুলল। ঠান্ডা বাতাস এসে ওর শরীরে লাগলো, কিন্তু ভয়ের উত্তেজনা সে তা অনুভব করতে পারল না। রাফি দ্রুত সাইমার হাত ধরল, তারপর নিশাদ ইশারা করলো। নিশাদ বাড়ির পেছনের দরজার দিকে ইঙ্গিত করলো, চলো দ্রুত বেরিয়ে পড়ি। ওরা তিনজন আস্তে আস্তে পেছনের দরজার দিকে এগিয়ে গেল। ঠিক তখনই রাত গভীর, বাতাসে হালকা ঠান্ডা, চারপাশ নিস্তব্ধ, শুধু দূরে একটা কুকুর মাঝে মাঝে ঘেউ ঘেউ করছে। রাফি, সাইমা আর নিশাদ নিঃশব্দে বাড়ির পেছনের দরজা দিয়ে এগিয়ে যাচ্ছে। সবার বুক ধুকপুক করছে, যদি এখন কেউ দেখে ফেলে, যদি ধরা পড়ে যায়। রাফি, আমার খুব ভয় লাগছে। আমিও ভয় পাচ্ছি, কিন্তু আমাদের থামলে চলবে না। আমরা যদি ধরা পড়ি তাহলে সব শেষ। আর বেশি দেরি করো না, দ্রুত বের হও। রাফি আস্তে করে দরজা ঠেলে দিল। কাঠের দরজা শব্দ করে খুলে গেল। ওরা নিঃশব্দে বেরিয়ে পড়ল, কিন্তু দরজা পেরোনোর সঙ্গে সঙ্গে পেছন থেকে চিৎকার ভেসে এলো, দাঁড়া, তোরা পালাচ্ছিস কোথায়? রাফি, সাইমা আর নিশাদ এক মুহূর্তে থমকে গেল। পিছন ফিরে দেখতেই বুকের রক্ত জল হয়ে গেল। দরজার সামনে দাঁড়িয়ে আছে সাইমার বাবা আর তার লোকজন। তোরা ভাবছিস আমি কিছু বুঝতে পারিনি?
তোদের সব পরিকল্পনা আগেই ধরে ফেলেছি। বাবা প্লিজ আমাদের যেতে দাও। চুপ, আমি কিভাবে তোকে যেতে দেব? এই ছেলেকে নিয়ে তোর স্বপ্ন দেখা উচিত হয়নি। সাইমাকে ভালোবাসি আমি, তাকে কষ্ট দেব না। ভালোবাসিস? আমি দেখাচ্ছি ভালোবাসার পরিণাম কি। হঠাৎ করে সাইমার বাবা তার লোকেদের ইশারা করলো। তারা ধীরে ধীরে রাফি আর নিশাতের দিকে এগিয়ে যেতে থাকলো। রাফি বুঝতে পারল এভাবে থেমে থাকলে চলবে না। দৌড়াও। মুহূর্তের মধ্যেই সবাই দৌড় শুরু করলো। নিশাত আগে আগে গিয়ে পথ দেখাচ্ছে। রাফি শক্ত করে সাইমার হাত ধরে রেখেছে। পেছন থেকে লোকগুলো ধাওয়া করছে। আমরা কি পালাতে পারবো রাফি? পারতেই হবে সাইমা। সামনে একটা সরু গলি, ওরা গলির মধ্যে ঢুকে গেল, কিন্তু পেছনের লোকগুলো তাড়া করে আসছে। সামনে গেট আছে, গেট পার হলেই আমরা রাস্তায় পৌঁছে যাব। সবাই দৌড়াতে লাগলো, কিন্তু তখনই ঠাস একটা গুলি ছুটে এসে নিশাতের কাঁধে লাগলো। নিশাত ধপ করে মাটিতে লুটিয়ে পড়ল। নিশাত। রাফি দ্রুত নিশাতের কাছে ছুটে গেল। নিশাত মাটিতে পড়ে কাঁদছে, তার মুখ থেকে ধীরে ধীরে রক্ত গড়িয়ে পড়ছে। রাফি, তুই আর দেরি করিস না, সাইমাকে নিয়ে পালা। তোকে রেখে যাব না ভাই। আমাকে নিয়ে চিন্তা করিস না, আমি ঠিক আছি, কিন্তু তুই সাইমাকে নিয়ে পালা। রাফির চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে, কিন্তু তার হাতে সময় নেই। লোকগুলো ওদের কাছে চলে এসেছে। রাফি আমাদের যেতে হবে। রাফি শেষবারের মতো নিশাতের দিকে তাকালো, তারপর সাইমার হাত শক্ত করে ধরে উঠে দাঁড়ালো। দুজন আবার দৌড় শুরু করলো। পেছন থেকে সাইমার বাবার গর্জন শুনে গেল, তোরা পালাতে পারবি না। কিন্তু রাফি আর সাইমা থামলো না। সামনে বিশাল রাস্তা, একটাই উপায়, রাস্তা পার হয়ে কোনো নিরাপদ জায়গায় লুকিয়ে পড়তে হবে। রাতের বাতাস যেন আরো গরম হয়ে উঠেছে। রাফি আর সাইমা এক দৌড়ে রাস্তার ওপরে চলে এলো। নিশাতকে রক্তাক্ত অবস্থায় ফেলে আসতে হয়েছে, কিন্তু এখন নিজেদের বাঁচানোটাই সবচেয়ে জরুরি। রাফি এখন আমরা কোথায় যাব? আগে একটা নিরাপদ জায়গায় যেতে হবে, তারপর চিন্তা করব। রাস্তার ওপারে একটা পুরনো গুদাম ঘর। রাফি সাইমার হাত ধরে ওখানে ঢুকে পড়ল। ভেতরে ঢুকতেই ওরা দুজনই দেওয়ালে হেলান দিয়ে হাঁপাতে লাগলো। আমরা কি সত্যি পালাতে পারবো রাফি? চুপ, তুমি আমার সাথে আছো এই মুহূর্তে, এইটুকুই যথেষ্ট। সাইমা রাফির চোখের দিকে চেয়ে রইল। ওর চোখে আগুনের মতো দৃঢ়তা, কিন্তু একই সাথে একটা কোমলতা লুকিয়ে আছে। সেই চোখে হারিয়ে যেতে ইচ্ছে করলো সাইমার। রাফি আমি তোমার কাছে নিরাপদ বোধ করছি। সাইমার মুখে হাত বুলিয়ে দিল। সাইমার নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইল তার দিকে। মরতে যেন সব ভয়, সব বাধা যেন মিলিয়ে গেল। তুমি জানো আমি তোমার জন্য যে কোনো কিছু করতে পারি। সাইমা কিছু বলার আগেই রাফি চোখে চোখে তার ঠোঁটের দিকে এগিয়ে গেল। সাইমা চোখ বন্ধ করে ফেল এবং পরক্ষণে তাদের ঠোঁট একে অপরের সাথে মিশে গেল। গভীর আবেগী এক চুম্বন, যেন পৃথিবীর সব কিছুকে ভুলিয়ে দেওয়ার জন্যই এই মুহূর্তটা। রাফি আমি তোমাকে চাই। সাইমা কিছু না বলে শুধু শক্ত করে রাফির শরীরের সাথে লেপ্টে গেল। রাফির হাত তার কোমরে ধীরে ধীরে তাকে আরো কাছে টেনে নিল। সাইমার নিঃশ্বাস দ্রুত হয়ে আসছে। রাফি ধীরে ধীরে তার মুখে গলে চুমু দিতে লাগলো। সাইমা একবারও বাধা দিল না, বরং সে নিজেই রাফির চুলের মাঝে আঙ্গুল চালিয়ে দিতে লাগলো। থামো না রাফি। রাফির হাতে আগুন ধরে গেল যেন। সাইমার শরীর তার বাহুর মধ্যে আরো নরম হয়ে এলো। তাদের উষ্ণতা ধীরে ধীরে একসাথে মিশে যেতে লাগলো, যেন এই মুহূর্তটা তাদের জন্য তৈরি হয়েছিল। তুমি আমার, শুধু আমার। হ্যাঁ রাফি, আমি শুধু তোমার। রাত গভীর হতে থাকলো, কিন্তু তাদের মাঝে দূরত্ব বলে কিছু রইল না। শরীর, মন, আবেগ সবকিছু এক বিন্দুতে মিলিয়ে গেল। রাতের নিস্তব্ধতা চারদিকে ছড়িয়ে আছে। গুদাম ঘরের ভেতরটা অন্ধকার, শুধু জানালা দিয়ে আসা চাঁদের আলোয় রাফি আর সাইমার মুখ দেখা যাচ্ছে। দীর্ঘ সময় ধরে ওরা একে অপরের বাহুডোরে আবদ্ধ ছিল, যেন এই রাতটা কখনো ফুরাবে না। রাফি বলো, তুমি কি সত্যি আমাকে এতটা ভালোবাসো? তোমার কি মনে হয়? রাফি হেসে সাইমার কপালে একটা গভীর চুম্বন দিল। সাইমার চোখ বন্ধ করে অনুভব করলো তার পুরো শরীর যেন রাফির স্পর্শে গলে যাচ্ছে। যদি আমি একদিন হারিয়ে যাই, তাহলে সারা জীবন খুঁজে বেড়াবো। সাইমার চোখে পানি এসে গেল। সে কিছু না বলে রাফির বুকের উপর মাথা রাখলো। তার হৃদয় স্পন্দনের শব্দ শুনতে থাকলো। কাঁদছো কেন? জানি না, তোমার ভালোবাসাটা এত বেশি যে ভয় হচ্ছে একদিন যদি এটা হারিয়ে ফেলি। রাফি কিছু না বলে সাইমার কোমর জড়িয়ে ধরে ধীরে ধীরে তাকে বিছানার মতো রাখা পুরনো কাপড়ের উপর শুয়ে দিল। সাইমা নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইল রাফির চোখের দিকে।
আমি তোমার কাছ থেকে কিছু চাই না, শুধু চাই তুমি আমার হয়ে যাও পুরোপুরি। আমি তো তোমারই। রাফি ধীরে ধীরে তার ওড়নাটা সরিয়ে দিল। চাঁদের আলোয় সাইমার মুখ লজ্জায় লাল হয়ে উঠল। রাফি, আমি কিছু বলো না, শুধু আমাকে অনুভব করো। রাফি ধীরে ধীরে সাইমার গলায় নামতে লাগলো। তার স্পর্শে সাইমা কেঁপে উঠল। রাফির হাত তার কোমরের উপর গভীরভাবে আঁকড়ে ধরল, আর তাদের মাঝে আর কোনো দূরত্ব থাকলো না। আমি তোমার, শুধু তোমার। রাত দীর্ঘ হতে থাকলো, শরীর মন আবেগ সবকিছু মিলিয়ে যেতে থাকলো। ভালোবাসার উষ্ণতায় রাত গভীর হলো। রাফি আর সাইমার মাঝে কোনো ক্লান্তি ছিল না। ভালোবাসার গভীর বন্ধনে তারা একে অপরের কাছে নিবিড় হয়েছিল। চাঁদের আলো জানালা দিয়ে ঠিকরে পড়ছিল। তাদের মুখ যেন এক মুহূর্তটাকেও আরো রোমান্টিক করে তুলতে চাইছিল। রাফি, জানো আজকের রাতটা আমি কখনো ভুলবো না। ভুলে যাওয়ার প্রশ্নই আসে না, কারণ এটা শুধু রাত নয়, এটা আমাদের ভালোবাসার মুহূর্ত। সাইমা লজ্জায় মুখ গুজে রাখলো রাফির বুকে। তার হৃদস্পন্দন দ্রুত হচ্ছিল, যেন রাফির প্রতিটা ছোঁয়ে সে নতুন করে জন্ম নিচ্ছিল। আমার দিকে তাকাও। না। কেন? তোমার চোখে আমার নিজের প্রতিচ্ছবি দেখি, আর সেটা দেখে আরো বেশি হারিয়ে যেতে ইচ্ছে করে। রাফি মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকলো সাইমার দিকে। সে আস্তে করে তার ছুঁয়ে দিল সাইমার কপালে। তোমার ছোঁয়া যেন আমার আত্মার গভীরে পৌঁছে যায়। আমি চাই আমাদের ভালোবাসা সব বাধা পেরিয়ে চিরদিন অটুট থাকুক। সাইমা কিছু না বলে আরো শক্ত করে রাফির বুকের মধ্যে মুখ গুজে দিল। এই নিরাপত্তার আশ্রয় ছাড়া সে কোথাও যেতে চাইছিল না। আমি তোমাকে হারাতে চাই না সাইমা। আমিও না। গভীর রাত পার হয়ে ভোরের আলো ফুটতে শুরু করেছিল, কিন্তু রাফি আর সাইমা মন একে অপরের মাঝে এমনভাবে ডুবেছিল যে সময়ের কথা তাদের মাথায় আসছিল না। ভোরের আলো জানালার ফাঁক দিয়ে রাফি আর সাইমার ঘরে প্রবেশ করছিল। দীর্ঘ রাত জেগে থাকার ক্লান্তি তাদের শরীরে থাকলো, মনের মধ্যে ছিল এক অপার্থিব শান্তি। ভালোবাসার উষ্ণতা এখনো তাদের মধ্যে ছড়িয়েছিল, যেন সারা জীবন এই মুহূর্তের মাঝে আটকে থাকতে চায় তারা। রাফি, জেগে উঠলে? রাত কবে শেষ হলো বুঝতেই পারিনি। রাত শেষ হলেও আমাদের ভালোবাসা কখনো শেষ হবে না। সাইমা তার ঠোঁট কামড়ে রাফির দিকে তাকালো। চোখে ছিল এক গভীর আবেগ, রাফির চোখে ছিল অনন্ত মায়া। সে সাইমার গাল ছুঁয়ে দিল। সাইমা তার স্পর্শে কেঁপে উঠল। তোমার ছোঁয়া কেন আমাকে এত দুর্বল করে দেয় রাফি? কারণ আমি তোমাকে অনুভব করি। রাফি ধীরে ধীরে সাইমার কপালে চুমু খেলো। সাইমা তার দু হাত দিয়ে রাফির বুকের উপর হাত রাখলো, যেন তার হৃদস্পন্দন অনুভব করতে চাইছিল। রাফি, বলো, আমরা কি সত্যি সারা জীবন একসাথে থাকতে পারবো? এটা কেমন প্রশ্ন? তুমি কি মনে করো আমি তোমাকে ছেড়ে কখনো যেতে